আহ, নমস্কার। আজকে আমরা রূপসায়র পুজোর দরবার আবহমান অর্থাৎ পুজোর আবহ সঙ্গীত নিয়ে আলোচনার দ্বিতীয় পর্বে উপস্থিত হয়েছি। আমাদের সঙ্গে রয়েছেন সঙ্গীত পরিচালক এবং অডিও ডিজাইনার শিল্পী সৈকত দেব। সৈকত দাকে অনেক আহ, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে এবং অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে সৈকতদার সাথে অনেক গল্প করব আমরা এবং এই আবহ সঙ্গীত বা ব্যাকগ্রাউন্ড মিউজিক বিষয়ে অনেকটা জানবো এবং তার অডিও ডিজাইনিং এর যে আহ, দীর্ঘ যাত্রা সেটা সম্পর্কেও জানবো। শুরুতেই সৈকতদার কাছে আসি। সৈকতদা, আপনি আহ সিনেমার সঙ্গীত পরিচালনা করেছেন, সেখান থেকে পুজোর আবহ সঙ্গীতের ক্ষেত্রে আসা, তো এই যাত্রাপথটা যদি একটু সংক্ষেপে বলেন আমাদের। অ্যাকচুয়ালি সিনেমার থ্যাঙ্কস ফর ইউর কোয়েশ্চেন। অ্যাকচুয়ালি আমি সিনেমার মিউজিক ডিরেকশনই করি, মানে এটাই আমার প্রধান দীর্ঘদিন ধরে আমি করে আসছি। এটা কি করে পুজোর সঙ্গে রিলেট হলাম সেটাই একটা ব্যাপার। দ্যাট ওয়াজ লং টাইম ব্যাক। আমি তখন একটা পার্টিকুলার সিনেমার জন্য কথা হচ্ছিল দেবকী বসু কোম্পানি এদের সঙ্গে। তা সেই সময় সাডেনলি আমাকে আহ, ওদের অফিসটা যেখানে বা ওদের দেবাশিস আর দেবজ্যোতি ওরা আমাকে ফার্স্ট ডে বলে মানে সুব্রতর সঙ্গে যে আমার প্রথম কাজ, আহ, এটা হচ্ছে শিব মন্দিরের। তো সেবার আমি তার আগে কোনোদিন পুজোতে মিউজিকের ব্যাপারটা আমি জানতামও না। আর আমি তার পরের দিনই অ্যাকচুয়ালি বাইরে চলে যাচ্ছিলাম। তো আমি একদিনে আর কি করব, তো আমাকে শিবাশিস একরকম শোনালো। আই ওয়াজ ভেরি ইমপ্রেসড। আমি কাজে সুব্রতর কাজ দেখে আমার মানে চোখ ধাঁধিয়ে গেল। আমি এরকম কিছু কোনোদিন, আমি দুর্গাপুজো খুব একটা দেখতে যেতাম না, মানে আমি খুব একটা ভিড় কোনোদিনই পছন্দ করি না। আমি আমাদের এখানে দুর্গাপুজো হয় দেখি আর কি, সল্টলেকে একটু ফাঁকার মধ্যে। তা আমি দেখে আমার এত, তারপর দেখলাম চাকিও রয়েছে সেখানে। এবার চাকি হচ্ছে আমাদের ফিল্মের ওয়ান অফ দ্য সিনিয়র মোস্ট সিনেমাটোগ্রাফার, ডিওপি, আর খুব ভালো ডিরেকশন করে আমার দীর্ঘদিনের বন্ধু। চাকি চাকি আমার থেকে সিনিয়র, নাম ধরে ডাকি উচিত না, যাই হোক। আহ, তো আহ, তারপর দেখলাম যে আমি একমাত্র নয়, বা চাকিরা সবাই দেখি সিনেমার এক এক জায়গায় করে করে বেরোচ্ছে ভেতর থেকে আর কি। তো সেইভাবে শুরু আর কি। তা সেটা করার পর খুব ভালো সাফল্য পেলো। পরপর 3 বছর শিব মন্দির খুব ভালো সাফল্য পেলো। সেখান থেকে করার পর আস্তে আস্তে কি হয়, যে আস্তে আস্তে আহ, এক দেখে দেখে তখন খুব একটা মিউজিক ডিরেকশন মানে অডিওর কাজ হতো না। এমনি শিবকুমার শর্মার সন্তুর বাজতো অনেক জায়গায়, অনেক জায়গায় সানাই বাজাতো, খুব ভালোই লাগতো আমার। এখনো মনে হয়, আই স্টিল বিলিভ ইন দিস ফ্যাক্ট, মিউজিক এমন একটা জিনিস, অ্যাপ্রোপ্রিয়েট না হলে কিছু না বাজানো ভালো, অথবা এরম কিছু বাজানো ভালো। তো সেখান থেকে আস্তে আস্তে দেখলাম মিউজিকের ডিমান্ডটা আস্তে আস্তে হচ্ছে, এবং সেইভাবে জার্নিটা এইভাবেই শিব মন্দির দিয়ে শুরু হয়েছিল। আর সুব্রতর সঙ্গে শুরু হয়েছিল, আমরা এখনো একসঙ্গে কাজ করি। তো লং টাইম। তারপর এইভাবেই শুরু হলো। তারপর টালা বারোয়ারি পর পর অনেক বছর করলাম। আহ, অন্যান্য অনেকেরই করলাম, এইভাবে ব্যাপারটার মধ্যে জড়িয়ে গেলাম আর কি। আমি খুব একটা বেশি সংখ্যায় করতাম না, আহ, কিন্তু এই মানে লাস্ট 2-3 বছর ধরে আর কি একটা মোটামুটি 16টার মতো আমি রেস্ট্রিক্ট করি। ওটা হয়তো বেড়ে 18 হয়ে যায়। ভালো কাজ এর থেকে বেশি তো করা যায় না, 12টা 16টার বেশি করা যায় না। তো এইভাবেই আর কি এইভাবেই জড়িয়ে গেলাম কাজটার মধ্যে, এইভাবে আর কি। নাও দিস ইজ আ ফুল ফ্লেজেড ইন্ডাস্ট্রি নাও। আমি অবশ্যই পুজোকে এখন খুব সিরিয়াসলি দিই, খুবই সিরিয়াসলি, যেভাবে আর্টিস্টরা ভাবে। মানে তখন যেভাবে করে দিয়েছিলাম প্রথমবারেতে বা সেকেন্ড বারেতে, এখন ওরকম মানে ঘুমিয়ে ঘুমিয়ে আর গল্প নেই। এখন সবাই করছেন, সবাই সবাই ভালো কাজ করছে। ফলে দে ওয়ার ভেরি নাইস, যে আমি যা করেছিলাম সেটা কিনা ওরা খুব ভালো হয়েছে বলে বলেছিলেন। কিন্তু আমার মনে হয় না ওরকম কাজ করলে আজকে আর কেউ আমাকে ভালো বলবে আর কি। তো এখন অনেক কম্পিটিটিভ মার্কেট, এবং অনেক অনেক ভালো ভালো সুরকাররা আসছেন, কাজ করছেন। এভাবে এই ব্যাপারটার মধ্যে আমার পথ চলা আর কি। আপনি তো যখন এই মানে পুজোর আবহ সঙ্গীতের মধ্যে এলেন, তার আগে থেকে বা সেই সময় থেকে তো পুজোর আবহ সঙ্গীত একরকম ভাবে চলছে এবং তারপরে একটা বিবর্তনও ঘটেছে এই আবহ সঙ্গীতে। তো আপনি এই আবহ সঙ্গীতের বিবর্তন, বিশেষ করে পুজোর ক্ষেত্রে, এটাকে ঠিক কিভাবে দেখছেন? অর্থাৎ আপনার চোখে এই বিবর্তনটা ঠিক কিভাবে ধরা দিচ্ছে? খুব মানে বলতে একটু মানে সোজাভাবেই বলছি।
মানে আমি বিনয়ী মানুষ নয়, এই জন্য সারাক্ষণ বাড়িতে আমাকে সমালোচনা শুনতে হয়। অ্যাকচুয়ালি টাকা পয়সা নিয়ে বিনয় করা উচিত নয়। টাকা পয়সা করা, ডক্টর শুড গিভ, মানে পেশেন্টের কতটা লাগছে না ভেবে প্রেসক্রিপশনটা দেওয়া উচিত ঠিক করে। তো আমি এরকম, আমি একটু হার্ড টকার, কিছু করবার নেই, এটা আমার খুব অভ্যাস। সেটাকে আমি মানুষটাই এরকম ভেবে আমাকে অ্যাকসেপ্ট করতে হবে আর কি। তো মিউজিকে কোনো বিবর্তন হয়নি, হওয়া উচিত ছিল। খুব কম ক্ষেত্রেই আমি দেখেছি যে এই 10 বছর 11 বছরের জার্নির মধ্যে আমি বলছি, 10 বছরের মধ্যে আমি বলছি, এখনো মিউজিক ডিরেকশনার যারা কাজ করছেন, পুজো মিউজিক হচ্ছে বেসিক্যালি ইটস আ ব্যাকগ্রাউন্ড মিউজিক নেচার। অনেকে এটা স্কোরিং বলে, ইট ইজ নট স্কোরিং, স্কোরিং ইজ মোশন। মোশনের সঙ্গে আমরা তলায় দেখে দেখে কম্পোজ করি, এটা ছবির, এটা স্কোরিং না, দিস ইজ ব্যাকগ্রাউন্ড মিউজিক, ইট ইজ নট স্কোরিং। অনেকে স্কোরিং, সৈকত দা স্কোরার বলে, স্কোরিং ইজ ফর মোশন। যেভাবে আমি হাত নাড়ছি তার সঙ্গে মিউজিক যেভাবে একই রকম ভাবে মিউজিক চালনা হবে, দ্যাট ইজ স্কোর। আমি কিন্তু খুব একটা বিবর্তন দেখিনি। প্রথম কথা হচ্ছে মিউজিক 4-5 বছরেরই অনেকে করছেন, আমি কিন্তু বিবর্তন কোনো বিশেষ দেখিনি। আমি আশা করি মিউজিক অনেক বেটার জায়গায় যাবে। এখনো ইট ইজ টু লিরিক্স নির্ভর, ইট ইজ ভেরি মাচ লাইক আ থিম সং most of the places. পুজোর ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং থিম সং ইজ এ কমপ্লিটলি ডিফারেন্ট থিং, টু কমপ্লিটলি ডিফারেন্ট থিং। একটা মানে যেমন একটা প্রোডাক্টেরও দুটো হয় না, একটা কর্পোরেট যে হয়, একটা জিঙ্গল হয়, তো থিম সং ইজ সামথিং লাইক এ জিঙ্গল। হ্যাঁ, সেখানে ক্লাবের নাম থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, কিন্তু একটা আমি ঠাকুর দেখছি পেছনে ক্লাবের নাম আসছে, এগুলো একদমই মানে খুব একটা মানে মানে ইট ইজ নট ভেরি মাচ অ্যাকসেপ্টেবল। তো খুব একটা যে বিরাট কোনো বিবর্তন হয়েছে, এর থেকে অনেক বেশি বিবর্তন বাঙালির মতো শিক্ষিত জাতির থেকে আশা করা যায়। মানে সে যে বিবর্তনটা পুজো ঠাকুরের দিকে হয়েছে, অডিওতে কিন্তু খুবই পিছিয়ে আছে, এবং খুবই, মানে এটা বলতে ইট ব্রেক্স মাই হার্ট, কিন্তু অডিও এখনো অব্দি পোস্টার ভ্যালু ছাড়া অডিওর এখনো খুব কম পুজো আছে, আমি নাম করে বলছি, যারা এগুলোকে নিয়ে খুব সিরিয়াস, এবং দে গট দ্য ডিভিডেন্ড, তার জন্য তারা ডিভিডেন্ড পেয়েছে। আমি সবার আগে টালা বারোয়ারির নাম বলবো, আমি সবার আগে অভিষেক বুম্বা ওদের কথা বলবো, জাম্বো ওদের কথা বলবো। নেক্সট আমি একটা পুজোর কথা বলবো যারা হাইয়েস্ট ডিভিডেন্ড তুলে নিয়েছে এইটা থেকে, সেটা হচ্ছে নর্থ ত্রিধারা, শিখর ট্যান্ডন অ্যান্ড ফ্রেন্ডস। ওরা এটার ইম্পর্টেন্স এতটাই বুঝেছে যে তো একটা পার্টিকুলার আমার একটা আছে, আমার একটা পার্টিকুলার ফলোয়ার্স আছে আর্টিস্টে যারা এটা খুব বোঝেন। পুনেন্দুদা খুব ভালো করে বোঝেন, সুব্রত প্রচন্ড ভালো বোঝে, অনেকে আছে যারা খুব ভালো বোঝেন। ইয়াংদের মধ্যে তো খুব ভালো করে বোঝে, কারণ ইয়াংরা কিছু ছোটবেলা থেকেই ওদের শুরুটাই হচ্ছে দামি মোবাইল দিয়ে, ভালো অডিও দিয়ে। সমস্যা হচ্ছে যারা বয়স্ক, তারা যেহেতু আমরা ভাঙা টেপ রেকর্ডারে গান শুনতাম, তাদের কাছে এখনো অডিওটা ওই পর্যাতেই রয়ে গেছে। এখন তোমাদের বয়সী কেউ একখানা 3,000 টাকা দিয়ে একটা হেডফোন কেনার কথা ভাবতে পারো, এটা যদি একটা বয়স্ক কারুকে বলা হয় তার হার্ট অ্যাটাক হয়ে যাবে শুনলে যে আমি একটা হেডফোন কিনছি, দ্যাট কস্ট 3,000 রুপিস। সেটা তো 4,000 টাকা দিয়ে তিনি একটা ফোনই কিনে নেবেন। হ্যাঁ, তো এই অডিওর ব্যাপারটা কিন্তু খুবই দুঃখের বিষয়। অডিও হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট, যেমন এই আমি কথা বলছি, কারো যদি আমার কথাটা পছন্দ না হয়, ইট ইজ দ্য মোস্ট ইরিটেটিং থিং ফর হিম। অডিও ক্যান বি আ ভেরি গুড অ্যাসেট, অ্যাট দ্য সেম টাইম অডিও খুব ইরিটেটিং একটা জিনিস হতে পারে। তাই অডিওতে আমার মনে হয় বিবর্তনটা না হওয়ার আর একটা বড় কারণ যে অডিওকে নিয়ে খুব একটা বেশি ভাবা হয়, খুব রাইট টাইপ অফ স্পিকারস পাওয়া যায় না, যেগুলো ছোট ইনস্টলেশনের মধ্যে দেখা যাবে না, লাগানো যাবে না, কারণ কাজ কম না। তো অডিও নিয়ে বিবর্তন আমি কিন্তু খুব একটা দেখতে পাইনি এখনো অবধি। আইসোলেটেড কিছু ঘটনায় কেউ কেউ করছে, ওভারঅল এখনো একটা গান, সেটাকে চালানো হবে, সেটাকে যখন হয় চালিয়ে দাও, এখনো সেটা ডিজাইনিং এর হিসেবে অডিওটা এখনো ডিজাইনিং পর্যায়ে অবধি যেতেই পারেনি বেঙ্গলে। আচ্ছা, আপনি যখন রয়েছেন তখন একটু পুজোর আবহ সঙ্গীত থেকে একটু সরে যাই। আপনি যে সিনেমায় এত
মানে সিনেমার ক্ষেত্রে সঙ্গীত পরিচালনা করেছেন বা সিনেমার আহ যে নেপথ্য সঙ্গীত মানে সেটা দিয়েছেন, তো সেক্ষেত্রে সিনেমার বাংলা সিনেমার ক্ষেত্রে এই অবস্থানটা ঠিক কোথায়, মানে এখন বর্তমানে আমরা যদি বাংলা সিনেমার দিকে তাকাই? প্রবলেম হচ্ছে যে খুবই, again the hard rock, I have to say the truth. তোমাদের খুব সিম্পল ভাবে বলছি, ধরো অ্যারিফ্লেক্সে একটা জিনিস শুট করা হচ্ছে, সেম কাইন্ড অফ ক্রুজ, চাকির মতো ডিওপি রয়েছে, চিপসর মতো ডিওপি রয়েছে। তো প্রবলেম হচ্ছে এটা যখন পোস্ট প্রোডাকশনে আসে, তখন দ্য পোস্ট প্রোডাকশন টিম অ্যান্ড দ্য অডিও উইং তাদের পারফর্ম করতে হয়, দেন ইট বিকাম সামথিং লাইক ইন্ডিপেন্ডেন্স ডে বা জুরাসিক পার্ক। আমার বিশ্বাস জুরাসিক পার্ক বা ইন্ডিপেন্ডেন্স ডে যদি কলকাতা থেকে কেউ তার অডিও করতো, হ্যাঁ, বা এরকম কোনো জায়গা থেকে, মানে নর্মালি যারা করে, তাহলে এটা আদৌ কোনোদিন হতো না। অডিও ইজ আ ম্যাসিভ সাবজেক্ট। তোমাদের বলছি কত ম্যাসিভ সাবজেক্ট অডিও। আমাদের, যেটা আমি পারি না, মাস্টারিং বলে একটা সেক্টর হয়। এই মাস্টারিংটা যেখানে যেখানে পড়ানো হয়, হ্যাঁ, এই মাস্টারিং এ প্রপার মাস্টারিং কান তুলতে বলে 15 থেকে 20 বছর লাগে। তুমি ভাবতে পারছো, একটা তুই ডিগ্রি একটা জিনিসকে পড়বার পর তোমাকে সেদিন লোকে বলবে ইউ ক্যান ডু মাস্টারিং যখন তোমার 15 থেকে 20 বছরের অভিজ্ঞতা আছে। মানে তুমি একবারে বলে দিতে পারো পৃথিবীর কোন একই গান সবকিছু ঠিক শোনাবে। তো ইটস আ ম্যাসিভ ওয়ার্ক। তো আবহাওয়ার ব্যাপারটা তোমার সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এখানে পশ্চিমবঙ্গেতে বাংলা ফিল্মের ক্ষেত্রে এটা এতটাই এটাকে খারাপভাবে নেওয়া হয়েছে। প্রথম কথা হচ্ছে এটা 70s-এ সত্যজিৎ রায়ের সময় তো অসম্ভব ভালোভাবে নেওয়া হয়েছিল। উনি নিজে মিউজিক করতেন বলে উনি বুঝতেন ব্যাপারটার মূল্য। কিন্তু তারপরে তোমরা বলো না, ওই একটা সোনার কেল্লার থিম বাদ দিয়ে তোমরা কটা থিমকে মনে রাখছো? এই মুহূর্তে আমি তোমাকে 10টা থিম বলছি, ইন্টারন্যাশনাল মিউজিকের থিম বলছি, তোমরা সব মনে রাখতে পারবে। এরকম ডিরেক্ট প্রডিউসাররা আছে, আপনি করে দিন একটা, যা হোক কিছু করে দিন। when the producer says আপনি যা কিছু একটা কমে দিন, তার মানে তিনি যা কিছু একটা পেমেন্ট করবেন, তিনি যা কিছু ভাবে ব্যাপারটাকে ভাববেন। তো আমি একদমই উৎসাহিত না, আমি বাইরের কাজই 99% করি এই মুহূর্তে। আমার যা ফিল্ম সব বাইরের কাজ। বাংলা সিনেমার অডিওর অবস্থা কিরকম সেটা সিনেমা হলে ব্যাকগ্রাউন্ড, কারণ গান কিন্তু সব বম্বেতে হয়, একটা গানও, খুব কম গান এখানে হয় লিরিক নির্ভর গান ছাড়া। কিন্তু কমার্শিয়াল সংস আর্টিস্ট সব বাংলার, সবই মুম্বাইতে হচ্ছে। এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ হলে কি করা হয়, অতি দুঃখের বিষয় যে চেন্নাই থেকে স্টক কেনা হয় এবং তার সঙ্গে একজন মিউজিক ডিরেক্টরকে সামান্য টাকা দিয়ে টুংটাং একটু করতে গিয়ে দুটোকে মিক্স করে করে দেওয়া হয়। বেঙ্গলের মুভি ইন্ডাস্ট্রি, দে আর স্টিল নট সিরিয়াস অ্যাবাউট অডিও ডিজাইনিং। দে আর স্টিল, এই জন্য তারা টাকা দেন না ভালো ভালো। কলকাতা, তোমরা হয়তো জানো এই মুহূর্তে ইন্ডিয়ার বেস্ট যারা অডিও ডিজাইনার্স, তাদের মধ্যে দুজন কিন্তু আমাদের কলকাতার। তারা কলকাতায় 10 বছর থেকে স্টুডিও চালাতে না পেরে ড্রিম ডিজিটাল চলে গেল, জোজো আর পটলা। আমি তোমার নামে বলছি, জোজো এই রিসেন্ট কোন সিনেমাটার জন্য ফিল্মফেয়ার লাস্ট ইয়ার, এবার পটলা মানে অনির্বাণ বাদলার জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছে। জোজো এবার কোনটার জন্য যেন দেখবে, দীপঙ্কর চাকি, জোজোর এবার ও ডমিনেশনতে আছে। তো দুঃখের বিষয়, এরা সব বাংলা ছেড়ে চলে গেছে। তো এরা সব বাঙালি ছেলে, এরা 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 বিদেশ থেকে ডিগ্রি করে বাংলায় কাজ করতে এসেছিল, এরা চালাতে পারলো না। টিটো টিকে আছে, টিটো দুখানা স্টুডিও করেছে, জানি না এত ভালো ডিজাইনার কদিন টিকে থাকবে। এখানে নোবডি ওয়ান্টস টু পে। এটা, এগুলো শিখতে এত টাকা লাগে, ইনস্ট্রুমেন্টস এত টাকা লাগে। তো অডিওকে এখনো আমি বলছি, অডিও সিনেমা হলগুলোর অবস্থা দেখলেই আরো ভালো বুঝতে পারবে। এক্সেপ্ট তুমি বাইরে যাও, সেখানকার সিনেমা হল দেখো, তাদের অডিওর অবস্থা দেখো। এখানকার তুমি সিনেমা পাড়ায় যাও, কয়েকটি সিনেমা হল বাদ দিয়ে তাদের স্পিকার্স এর অবস্থা দেখলে অডিওকে কোন সচেতনার সঙ্গে নেওয়া হয় তোমরা বুঝতে পারবে। এটাতে আমার বলার কোনো দরকার নেই। আর আপনি যে বলছিলেন যে এমনিতে সিনেমার ক্ষেত্রে তো আমি বুঝলাম আপনার বক্তব্য, এবার পুজোর আবহ সঙ্গীতের ক্ষেত্রে আমরা সাধারণত যেটা এখন দেখি, মানে সচরাচর খুব বেশি ক্ষেত্রে মফস্বলের দিকে বা আরেকটু অন্যদিকে যদি যাই শহর থেকে, খুব বড় পুজো ছাড়া একই রকম গান বাজিয়ে দেওয়া হয়, তাতে দিনের বেলাও যে সাউন্ডে চলে, সন্ধেবেলাও সেই একই
ভলিউমে চলে সেটা, ফলে এক্ষেত্রে অডিও ডিজাইনিংটা কতটা গুরুত্বপূর্ণ পুজোর আবহ সঙ্গীতের ক্ষেত্রে? সবার আগে হচ্ছে যে আমার খুব ক্লোজ কিছু পুজো আছে। এখন আমি তো এতগুলো জায়গায় থাকতে পারি না, আমি ম্যাক্সিমাম পুজো আমি নিজে হাতে ছাড়া ইনস্টল করি না। আমি কারোকে কোনো সিডি বা দিয়ে দিই না। আমি সেখানে গিয়ে, এখানে যারা ফেসবুকে আছে, যারা দেখছে, তারা সবাই জানে যে সৈকতদেব মিথ্যে কথা বলছে কিনা, যে আমি সব পুজোয় নিজে হাতে ইনস্টল করি, কয়েকটা তো পারি না, কিন্তু আমি চেষ্টা করি অ্যাটলিস্ট 75% কে কভার করতে। অনেকগুলো সম্ভব হয় না, কাদের সাউন্ড রেডি নেই, তারা দাদা এখনো সাউন্ডটা লাগতে পারেনি, ইটস প্রিটি এক্সপেন্সিভ, 7-8 দিন ধরে 10 দিন ধরে সাউন্ডটা রাখতে হয়। তো এখন তো অনেক আগে থেকে জাজমেন্ট আরম্ভ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি তো সবার আগে বলবো যে তোমার প্রশ্নটা আমাকে একটা, আমার কুকুর খুব, আমার পেট খুব দরজা ধাক্কা দিচ্ছে, ফলে আমি একটু এর থেকে চলে গেলাম। তুমি আরেকবার কোয়েশ্চেনটা করবে। হ্যাঁ, কোয়েশ্চেনটা যেটা করছিলাম যে পুজোর ক্ষেত্রে অডিও ডিজাইনিংটা কতটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে, মানে যদি সিরিয়াস ভাবনা চিন্তা করতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার কুকুরটিকে বার করে রাখা হয়েছে বলে দরজা সমানে ধাক্কা দিয়ে যাচ্ছে। তো অডিও ডিজাইনিং তখনই সম্ভব। এখন লাইট ডিজাইনিং সম্বন্ধে এত অব্দি এসছে, সবই আস্তে আস্তে আসবে। পুজোতে যত কর্পোরেট কালচার আসছে তত এগুলো আসবেই, এগুলো ম্যাটার অফ টাইম, আর 3-4 বছর হয়তো লাগবে। আমি তো অনেক বাইরের পুজো করি, আমি তন্ময়ের সঙ্গে তো প্রচুর পুজো করেছি শিলিগুড়ি এই অঞ্চলেতে, কুন্দেলদার সঙ্গে বাইরে করেছি, অনেক বাইরে পুজো অনেক করি আমি। তো জাস্ট একটাই ব্যাপার হচ্ছে যে ডিজাইনিং এর ব্যাপারটা কি জানো তো, ডিজাইনিং করতে গেলে ডিজাইনিং এর অ্যাটমসফিয়ার থাকতে হয়। মানে জাস্ট লাইক আমার কুকুর বোধহয় খুব আওয়াজ করছে না, ইউ ক্যান হিয়ার ইট। আমি একবারে শোনা যাচ্ছে। জাস্ট 1 সেকেন্ড পজ করছি। হ্যাঁ, একদম একদম। চিনিকে প্লিজ ছেড়ে দাও, এবারে ঢুকিয়ে দাও, এখানে ইন্টারভিউটা করা যাচ্ছে না। হ্যাঁ, রাইট, আই এম ব্যাক। তো অ্যাকচুয়ালি যেমন হচ্ছে বড় রাস্তার ওপর পুজো, সেখানে নয়েজ লেভেল এত হাই, হাজার হাজার লোক এমনি রাস্তা দিয়ে হাঁটছে, হাজার হাজার লোক এমনি রাস্তা দিয়ে হাঁটছে, রিক্সার হর্ন, সেখানে প্রবলেম। অডিও ডিজাইনিং করতে গেলে একটা জায়গা হতে হয় যেখানে অডিও ডিজাইন করা সম্ভব, যেটা আমার পক্ষে, আই বিন ভেরি লাকি যে আমি শিব মন্দির, টালা বারোয়ারি বা যেগুলো করি, এগুলো খুব একটা রাস্তার উপর পুজো না, একটু ভেতরের দিকে পুজো। তো ইটস ওকে। তো এগুলো আমি ডিজাইন করতে পেরেছি, বিশেষ করে টালা বারোয়ারি, এবং সব থেকে বেশি ইনফ্যাক্ট অভিষেক বুম্বা, এরা প্রত্যেকেই খুব সাউন্ড শ্যাভি, মানে এরা, এবং অভিষেকের তো নলেজ লেভেল অত্যন্ত ভালো। তো যেমন শিখর ইজ ভেরি সোনিক, শিখর আবার মানে ভেরি মাচ মানে নত্রিধারা, শিখর বিলিভস ইন দ্যাট 5.1 দ্যাট সারাউন্ড থিং, তাই জন্য নর্থিধারা সাউন্ড সবসময় আলাদা হয়, নর্থিধারা ইজ ভেরি সোনিক। তো এগুলো ছোট করেও করা যায়, মানে এগুলো এরকম নয় যে লাউড বড় মিউজিক, অনেক ভাবে করা যায়, কিন্তু ডিজাইন করার জন্য জায়গাটা হতে হয়। এই পুজোগুলো যদি একটু ভেতরের দিকে হয় গলি, মানে একটু 40 ফুট 50 ফুট যত হবে, এবং যত নয়েজ লেভেল কম হবে, তত ভালোভাবে নয়েজ এখানে ডিজাইনটা করা যায়। আমি এরম জায়গাও গেছি, আমার মিউজিক বড় মুখ করে নিয়ে গেল, পরে আমি সেখানে দেখছি নাগরদোলা চলছে, সেখানে পাশে সার্কাস হচ্ছে, সেখানে আর কি মানে তারা আমাকে খুলে বলেননি, আমি বললে অন্যরকম ভাবে করতাম, তারা একরকম বলেছিলেন। পরে শুনলাম সেখানে নাগরদোল্লা চলছে, ইলেকট্রিক নাগরদোল্লা, মেরিগো রাউন্ড চলছে পাশেই, সেখানে লাইটই বা কি হবে, আর সেখানে সাউন্ডই বা কি হবে। সাউন্ড লাইট করতে গেলে ইউ হ্যাভ টু ক্রিয়েট দ্য অ্যাটমসফিয়ার, দেন অনলি ইট উইল পে। মানে রাস্তার উপর পুজো হলে ইউ উইল নট গেট দ্যাট ডিজায়ার্ড রেজাল্ট, যেটা ইম্প্যাক্ট তৈরি করবে। মণ্ডপ তৈরির ক্ষেত্রে একটা হলের মতো হয়ে যায় ব্যাপারটা, যেই ভেতরের দিকে হয়ে যায় একটা হলের মতো। মানে মণ্ডপ তৈরির ক্ষেত্রে যদি আমি দেখি ব্যাকগ্রাউন্ডে প্রচুর বাড়ি ঘর আসছে, সেক্ষেত্রে ব্ল্যাক মাস্কিং করে দেওয়া যায়, কিন্তু সাউন্ডের ক্ষেত্রে সেটাকে তো আটকানোর অন্য উপায় দেখতে হবে। সাউন্ডে আরো কতগুলো ব্যাপার আছে। ইউ সি
সাউন্ড ক্যান বি ভেরি ইরিটেটিং। আমি বারবার বলে রাখছি, সাউন্ড খুব ইরিটেটিং একটা জিনিস হতে পারে যদি মানে সাউন্ড যদি তার শ্রুতি মধুর বা জিনিসটা থেকে যদি সরে আসে, একটা লুপে একটা গান চলে যাচ্ছে, ইট ইজ ভেরি ইরিটেটিং। সারা একটা 3 মিনিটের গান হয়তো চলেই যাচ্ছে, যতই দূর মানে আশেপাশে যারা রেসিডেন্ট তাদের ক্ষেত্রেও এটা একটা বিড়ম্বনা হয়ে দাঁড়ায়। তারা কিছু বলতে পারেন না, ক্লাবের সঙ্গে তাদের কোঅপারেট, তাদের ছেলেমেয়েরাও হয়তো ক্লাবে আছেন, তারা নিজেরা ক্লাবে পোর্টফোলিও হোল্ড করছেন। তো মিউজিককে ডিজাইন করার সময় একটা এরকম ভাবে ভাবতে হয় যে এটা যেন কোন রকম ভাবে এলাকার ক্ষেত্রে মানে একটা ডিস্টারবেন্সের একটা বড় কারণ না হয়ে দাঁড়ায়। তো সেটা একটা খুব বড় ব্যাপার যে তার শব্দ চয়ন যেটা, সেটা যেন এইভাবে হয় যে ইটস লাইক আ মুভিতে আমরা যেভাবে করি না, যে কোন রকম ভাবে যেন বিরক্তির উদ্রেক না করে। তো ডিজাইনের একটা খুব বড় ব্যাপার যে মাস্কিং করে তো লাইটকে তো মাস্কিং করে অবশ্যই ঠিক, কিন্তু সাউন্ডকে তো করা যায় না, সাউন্ডে সেটা করা যায় না। একমাত্র সাউন্ডকে চাপে, তবে একটা ননসেন্সকে অফ করতে আরেকটা ননসেন্স উই হ্যাভ টু স্টার্ট। তো সেটা মানে তো করা যেতে পারে না। তাই কম্পোজিশন ভ্যালু এমনই হতে হবে যে ধরে নিতে হবে আশেপাশের মানুষ শুনতে পাচ্ছেন, কিন্তু তারা যেন ব্যাপারটা এরকম হয় না যে একটা হসপিটাল লবি বা একটা কর্পোরেট হাউসের লবিতে একটা হালকা মিউজিক বাজছে বা 5 স্টার হোটেলে। ইট শুড বি লাইক দ্যাট যে আমার কানকে যেন পীড়া না দেয়, আমি যদি 100 টাইম শুনি। তো এটাও একটা খুব বড় ব্যাপার হওয়া উচিত। আমি এমন কিছু ক্রিয়েট করতে পারি না যে দেখা গেল একটা টেন্ডেন্সি হয়ে গেল ওই অঞ্চলের সবাই বাড়ি ছেড়ে মানে পাড়ার লোকেরা বাইরে নিয়ে যাচ্ছেন পুজোর সময়টা, মানে আমার অত্যাচারেতে। এটা হওয়া কাঙ্ক্ষিত নয়। হ্যাঁ, মানে আরেকটা কথা জিজ্ঞেস করবো যে আমাদের সময় তো প্রযুক্তি অনেকটাই এগিয়ে গেছে, এবং অন্যান্য ক্ষেত্রেও আমরা সিনেমার ক্ষেত্রেও দেখছি যে আমরা সিনেমার এক্সপিরিয়েন্স আরো ভালো করার জন্য আইম্যাক্স হলে দেখতে যাচ্ছি, যাতে সেই এক্সপিরিয়েন্সটা আরো ভালো হয়। এবং সেক্ষেত্রে যেমন 3D স্ক্রিনে দেখছি, সেটাও অনেকটা ডেভেলপ করেছে, সাউন্ডের দিক থেকেও অনেক ডেভেলপ করেছে। তো পুজোর ক্ষেত্রে আপনি কি মনে করছেন যে কিভাবে নতুন প্রযুক্তিকে এখানে ব্যবহার করা যেতে পারে, আরো কত নতুন ভাবে ব্যবহার করা যেতে পারে? খুবই অত্যন্ত মানে আমি এই প্রশ্নটা আশা করছিলাম কখন আসবে। মানে কি হয়, যেমন যারা শুনছেন তারাও একটা জিনিস শুনতে চান, এবং যারা শোনাচ্ছেন তাদেরও কিছু একটা লুক্রেটিভ জিনিস থাকে, যেই প্রশ্নটা আমার ভালো লাগবে। সবাই সাধারণত, আমি নিজেকে কোনোদিন মিউজিক ডিরেক্টর বলি না, কোনোদিন বলবো না। আমি পছন্দ করি না কথাটা বলা, আমি নিজেকে অডিও ডিজাইনার বলাটাই পছন্দ করি। পুজোর অডিওর মধ্যে একটা মিউজিক হতেও পারে, গান হতেও পারে, নাও হতে পারে, কোনো সাউন্ড হতে পারে, এরা যে যা ডিমান্ড করছে। সেই সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে 250 টাকা দিয়ে আইম্যাক্সে গিয়ে টিকিটে লোকে 320 টাকা 50 টাকায় সিনেমা দেখবেন। সমস্যা হচ্ছে পুজো কমিটি গুলো যারা আছেন তাদের মধ্যে কয়েকজন হাতে গোনা বাদ দিয়ে তারা 70 লক্ষ 1 কোটি টাকা পুজো করলেও আমি এখনো দেখেছি যে তারা খুব শহরের শ্রেষ্ঠ সবাইকেই নিচ্ছেন, খালি তারা সাউন্ডের ব্যাপারটাতেই তারা ভেরি রিল্যাক্টেন্ট। এবং তারা এখনো বুঝতে পারছেন না যে কেন বম্বে এত ভালো শোনে, সেম অ্যাক্টর সেম সবকিছু, কেন সেটা কলকাতায় এসে বাজে শোনায়। অনেক বম্বের এরা কলকাতায় এতে কাজ করে, বলে না বাংলা সাউন্ড বলে কিছু হয় না, ওটা খুব খারাপ একটা সাউন্ড। হ্যাঁ, ওটা বলে ওর বাংলার কৃষ্টি, এটা কোনো বাংলার কৃষ্টি নয়। বাংলার কৃষ্টি যদি যোজক বা পটলা বা টিটো এরা প্রপার এতে করতে পারে, এটা আরো ভালো বেরোবে। ওই মনোফোনিক পুরোনো সাউন্ডে বাংলা কৃষ্টি, ওগুলো সেই সময় লোকে ট্রানজিস্টার শুনতো, এখন লোকের বাড়িতে এ সাউন্ড রয়েছে, বিডব্লিউ সাউন্ড রয়েছে, বোস স্পিকার সিস্টেম রয়েছে। আমাদের বাচ্চারা তো দেখছি মোটামুটি সেনাইজারের নিচে কথাই বলছে না। তো এখন বুঝতে হবে যে ইট ইজ ভেরি সোনিক, এভরিওয়ান ইউজেস গুড ফোন। তাহলে এখন আপনার মানে তাহলে কোন ফ্যাক্টরটা তাহলে ডিফারেন্স করে দেয়? অডিও উইংটাই বম্বে সিনেমা বাংলা সিনেমার মধ্যে ডিফারেন্স করে দেয়। সিম্পল তোমাকে বোঝাচ্ছি যে আমাকে
এখানকার টপ হাউস হাইয়েস্ট যে টাকাটা অফার করে সেই টাকাটা পেছনে দুটো শূন্য টাকা লাগিয়ে, হ্যাঁ, দুটো শূন্য লাগিয়ে মুম্বাইতে মিড বাজেট সিনেমা হয়। যেমন তোমায় বলছি বজরঙ্গি ভাইজান আমারই বন্ধু করেছে সিনেমাটা, তারপরে ছোট একটুখানি আমার একটা অংশ রয়েছে যশোয়া। তো আমি শুনে অবাক হয়ে গেলাম, ওরা ইউরোপেতে কোনো জায়গায় করতে পারেনি, ওদের সিম্ফনিটা সব থেকে সস্তায় করতে পেরেছিল চেক রিপাবলিকেতে। ওরা চেক রিপাবলিকে ওরা দুদিনের রেকর্ডিং করেছিল, ওরা দুদিনের রেকর্ডিং এ 18 কোটি টাকা স্পেন্ড করেছে খালি দুদিনের রেকর্ডিংটাতে। এটা 300 কোটি টাকার সিনেমা, কিন্তু তবু 300 কোটি টাকার মধ্যে এবার যশোয়া জানিয়েছে বম্বের রেকর্ডিং বাকি সবকিছু ধরো, সেগুলো যদি 1 কোটি টাকাও হয় তাহলে 19 কোটি টাকা তারা স্পেন্ড করলো অন বিজিএম। তাই জন্য সেই সিনেমার ভিউয়ারশিপ টিভিতে হলে এত, তুমি অডিওটাকে মানে 300 কোটি টাকা, কিন্তু তোমার মনে হবে 300 কোটি টাকায় কত পার্সেন্টেজ, ধরো 20 কোটি টাকা যদি হয় সেটা কত পার্সেন্টেজ, তার সঙ্গে মিউজিক অ্যাড করলে ইট ইজ এখন প্রীতম 6 কোটি টাকা পার সং নিচ্ছে, তার মানে এটা 40 থেকে 45 কোটি টাকা ওরা খরচা করছে অডিওতে, which is about 20 to 20%, about 20% their entire budget publicity বাদ দিলে। তাহলে প্রোডাকশন বাজেট 25% ওরা অডিওতে ওরা খরচা করছে। ওরা কেন রেজাল্ট পাবে না? অডিওতে মোটামুটিও যদি খরচা করা হয় না, অডিও আইনক্স আর এই যে আমাদের মিত্রা বা এই হলগুলোর মধ্যে একটা বড় তফাৎ করে দেয়। তুমি যদি ওই সাউন্ডটা শোনো না, তোমাকে না অমিতাভ বচ্চন যত বড় একটা, তার থেকে বড় একটা মনে হয়, বিকজ অফ হিজ ভয়েস, বিকজ দ্য সোর্স ইজ সো বিউটিফুল না। অডিওতে যদি ইনভেস্ট করে, এবং অডিও ইনভেস্টমেন্ট অত বড় হয় না তো, কেউ হয়তো একটা 40,000 টাকা অব্দি ইনভেস্ট করেন, তারা যদি একটু স্ট্রেচ করেন আর 25,000 টাকা বাড়ান হয় যদি, তাহলে কিন্তু তারা যে সাউন্ডটা পাবেন দ্যাট সাউন্ড ইজ এনাফ। কিন্তু এটাও না, তারা 10,000 টাকা 15,000 টাকা, তারা একটা 40 লাখ টাকার পুজো করছেন, তারা সেখানে 20,000 টাকার মধ্যে এই জিনিসটাকে ছাড়তে চান। একটা খুব হার্ড কথা আমি বলছি, পুজো কমিটিকে ডিসিশন নিতে হবে যে তারা পোস্টার ভ্যালু চান না তারা প্রোডাক্ট চান। পোস্টার ভ্যালু কিন্তু জুরিদের কোনোদিন ইনফ্লুয়েন্স করবে না। হ্যাঁ, পোস্টার ভ্যালু কোনোদিন, বাট জুরি নিজেই ইজ এ সেলিব্রিটি, আর একজনের সেলিব্রিটি ছবি সেখানে কোনোভাবে তাকে ইনফ্লুয়েন্স করবে না। জুরিদের কিন্তু একমত ইনভেস্ট করবে প্রোডাক্ট। তো সেইখানেও জানতে হবে যে আমি অডিওর পিছনে ইনভেস্ট করবো না পোস্টার ভ্যালুর পিছনে ইনভেস্ট করবো। হ্যাঁ, তো যার হয়তো এমন একজন আর্টিস্ট যার হয়তো ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে কোনো ন্যূনতম ধারণা নেই, তিনি হয়তো নিজে মিউজিক ডিরেক্টর করলে তার নিজের সিনেমার ব্যাকগ্রাউন্ড করতে সুযোগ পান না, সেরকম মানুষরাও এখন পুজোর মার্কেটে গিয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি করছে। কেউ রবীন্দ্রসঙ্গীত শিল্পী, কেউ ক্লাসিক্যাল শিল্পী, অনেকেই আছেন যাদের ন্যূনতম এটা সম্বন্ধে ধারণা নেই, কেউ কোনো ব্যান্ডে গান গান, হ্যাঁ, তারা এর মধ্যে চলে যাচ্ছে। ইট ইজ আ স্পেশালাইজ সাবজেক্ট, যেটার জন্য একটা বিশাল বড় টাইম অনেক, মানে ইউ হ্যাভ টু ডু অ্যাটলিস্ট অন্তত 5 থেকে 8টা সিনেমা করার পরে দুর্গাপুজোর সিনেমা করা, মানে দুর্গাপুজোর ডেঞ্জারাস জিনিস। মানে কে বাঁশি বাজাচ্ছে, কে মা আইসক্রিম খাবো বলছে, তার মধ্যে তোমার মিউজিক চলবে, কে তার মধ্যে মোবাইল ফোনে প্রেম করতে করতে কথা বলছে, তার মধ্যে মিউজিক চলছে। তো এই চিন্তাধারাটা সেভাবেই করতে হবে যে কিভাবে মানে জিনিসটা এরকম ভাবে হবে যে এই জায়গায় ডিস্টার্ব করবে না। তো অ্যাজ বিকজ আই এম সিঙ্গিং ইন আ ব্যান্ড, আমি রবীন্দ্রসঙ্গীতের নাম করেছি, বাংলা গান এখন চলে না, তো এই এটা তার জিনিস নয় ভাই, এটা নেপথ্যের মানুষদের কাজ। আন্ডারস্টুড? যে এটা সম্পূর্ণ যারা এই নিয়েই কাজ করেন, যারা এই নিয়েই, এটা তাদের কাজ। একটা জিঙ্গলের মতো কিছু বানানো হলো ক্লাবের নাম দিয়ে, সেখানে তারা করতে পারে, কিন্তু যে ব্যাকগ্রাউন্ড আবহ কথাটা আমরা শব্দটা ইউজ করছি, তো আবহ, এবং যখন হেমন্ত বাবু মিউজিক করতেন বা শ্যামল মিত্র মিউজিক করতেন বা তখন কি তোরা কোনোদিন আবহ করেননি? আবহ কিন্তু অলোকনাথ দে করেছেন, এই জন্য সম্পূর্ণ আলাদা মানুষরা রয়েছে, মানে তার নাম তোমরা হয়তো জানো না। তো আবহটা একটা কমপ্লিটলি আলাদা সাবজেক্ট। এটা যবে ক্লাব যতদিন না বুঝছে ততদিন কিন্তু কাঙ্ক্ষিত রেজাল্ট শুধু সাউন্ড দিয়ে হবে না, পোস্টার ভ্যালু অ্যান্ড ইউর প্রোডাক্ট, এই দুটোর মধ্যে বুঝতে হবে।
মানে মনে আছে যখন আইএসএল যাওয়ার প্রথমবার হয়েছিল, যত ওরা ফুটবলারদের আনা হয়েছিল এখানে খেলবার জন্য, তারা 20 মিনিট 25 মিনিটের পরে তারা কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে গেছিল। তারা দুদিন পর দেখা গেছে ওই টিমটাকে কোচিংও করছে, খেলছেও। মানে এগুলো হচ্ছে পোস্টার ভ্যালু। তুমি এমন প্লেয়ার নিচ্ছ সে 20 মিনিট পর আর খেলতে পারছে না, তা তুমি সেরকম পোস্টার ভ্যালু আপনারা চান, নাকি আপনারা অ্যাওয়ার্ডস চান? অ্যাওয়ার্ডস চাইতে গেলে আপনাকে প্রোডাক্টে যেতে হবে। আর এই যে আপনি বললেন আবহ তৈরি করা, এই আবহ তৈরি করার ক্ষেত্রে আমরা কিন্তু অনেক সময় দেখছি এখন, খুব বড় পুজোগুলোর ক্ষেত্রে হয়তো হয় না, কিন্তু ধরুন বড় পুজোগুলোতেই হয়ে যাওয়া কোনো পুরোনো মিউজিক আবার পরের বছর অন্য কোথাও আমরা বাজতে দেখছি, এবং এটা বারবার রিপিটেটিভ একটা ঘটনার মতো হচ্ছে, যে বিভিন্ন জায়গায় আমরা মফস্বলে দেখছি বহুবার, প্যান্ডেলের রিপিটেশন দেখেছি, সাউন্ডের রিপিটেশন দেখছি এখন। এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? দেখো, এখানে যদি শিখর ট্যান্ডন থাকে বা যদি বুবাই থাকে বা অভিষেক থাকে, ওরা খুব ভালো করে জানে আমার একটা ক্লিক লস থাকে, যে আমার মিউজিকটা কোনো কম্পিটিশনে পাঠানো যাবে না। আমি নিজে দেখেছি যে আমার মিউজিক যে কত জায়গায় বাজছে, আমি নিজে হাসতে হাসতে পড়ে যাই। কলকাতায় যত সিরিয়াল চলে, এর 90% সিরিয়ালে আমার মিউজিক চলে। সেসব মিউজিক কবে আমি টাকা পেয়ে হজম হয়ে গেছে 8-10 বছর আগে, আমি সিরিয়ালতে কাজও করি না। সেই সব যত আমাকে একজন এসে বলছে, ওমা এটা তো রাশির গান, আমি জানি না রাশি বলে কোনো সিরিয়াল, কে বলে এটা তো ওই এর সিরিয়াল। আমি জীবনে সেই সিরিয়ালগুলোর নামও শুনিনি। সেই সিরিয়ালগুলো আমার 7-8 বছর 9 বছর যখনই করতাম সেখানে মিউজিক চলছে। এবার যদি একটা কপিরাইটেড প্ল্যাটফর্মেতে এই ঘটনা ঘটে, আর দুর্গাপুজোর ব্যাপারে আর সেটা পিছিয়ে থাকবে কেন? তাই জন্য কি হয়, আমি ক্লাবগুলোকে সবসময় বলি যে প্রথম কথা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড মিউজিককে শেয়ার করবেন না। আমি শুনবো, আমার স্ত্রী শুনবে, আমার বাবা শুনবে, আমার মা শুনবে, এটা হয় না। এটা তারা এটা পরের বার না হলে 2 বছর 3 বছর পর চালিয়ে দেয় না কি জিনিসটা, জাস্ট নিজের মোটামুটি মিলে যায় না অনেক সময় একটা থিমেতে। সেক্ষেত্রে আমি এই জন্য আমার কোনো মিউজিকের কোনো কম্পিটিশনে পাঠাতে চাই না। নর্মালি এরকম কোনো কম্পিটিশনে আমি ব্যাকগ্রাউন্ডকে কোনোদিন পুজো থেকে আলাদা করে দেখাও যায় না। তো হয় এগুলো, আমার কিছু মানে আমার নিজেরই খারাপ লেগেছে, 2-1 জায়গায় আমি শুনেছি। এখন কি বলবো, মানে আমি কি সেখান থেকে ঝগড়া করবো? আরে আমি পুরো নাম করে বলছি, স্টারের মতো চ্যানেলে, জি এর মতো চ্যানেলেতে আমি বাজিয়েছি ইটিভির জন্য, সেটা বাজছে, এডিটারটা নিয়ে গিয়ে লাগিয়ে দেয়, সেটা বাজছে স্টারেতে, সেটা বাজছে জিতে। আমার মোস্ট অফ দা মেজর যে এগুলোতে চলে বেড়াচ্ছে, আমি সেখানে আই ক্যানট ডু এনিথিং অ্যাবাউট ইট। আমি যে দুর্গাপুজোতে আর কি করবো, কিচ্ছু করার মানে নেই। হ্যাঁ, মানে আমি এটা দেখে মনে হয় যেটা, যে আমাদের যদি সাহিত্যের ক্ষেত্রে দেখি, ট্রান্সলেটরদের অবস্থাটা একই রকম। মানে যারা অনুবাদ করেন তাদের হ্যাঁ, হ্যাঁ, ক্ষেত্রে, মানে বিদেশি ট্রান্সলেটরদের যে অবস্থান সেখান থেকে এখানে ট্রান্সলেটরদের অবস্থান একেবারেই আলাদা। মানে প্রধানত কপিরাইট তো তাদের কোনো থাকেই না, উল্টে পারলে ট্রান্সলেটরদের নাম বাদ দিয়ে শুধু লেখকের নামই দেওয়া হয়, কি অনুবাদ করেছেন সেরকম একটা প্রয়োজন পড়ে না। এবং তাদের কোন রকম মানে আমি যেটা তখন একটা বললাম না, যে আমাদের বাংলার সাউন্ড সম্বন্ধে কনসেপ্ট কি, সেটা বাংলার সিনেমা হল গেলে বুঝতে পারা যায়। সেরকম আমাদের এখানে কপিরাইটেড মেটেরিয়াল যেগুলো আছে, যেগুলো কপিরাইট হয়, যে বিভিন্ন সিরিয়ালস তার সিনেমার মেটেরিয়াল দেখে যাচ্ছে। হ্যাঁ, তো পিপল দে আর নট কনসার্ন। আমরাও কেউ বাবা এখানে মানে কে কোর্টের চক্করে যাবে। হ্যাঁ, আই ক্যান ফাইট আমি অবশ্যই আই ক্যান ফাইট না দ্য কোম্পানি। সেই প্রোডাকশন হাউস উঠে গেছে। হ্যাঁ, সেই প্রডিউসার উঠে গেছে, তো তিনি অন্য বিজনেস চলে গেছেন। আমি আর সেখানে দুধ তেরি বাজুক, আমি আমার টাকা পয়সা পেয়ে গেছি 7-8 বছর 10 বছর আগে, কোথায় কি চলছে চলুক। তাই সেটাই আমাদের হয়ে যায়। যারা চালাচ্ছেন, যারা এই মানে যারা পাইরেসিটা করছেন, হ্যাঁ, তাদের রুচি, মানে তারা কিছু মাইন্ড করো না ভাই, এটা আমি চুরি করব কিনা আমার রুচি, কেউ ওপর থেকে আমাকে সিসিটিভিতে দেখছে কিনা দেখতে পেলো না সেটা কথা নয়, আমি চুরিটা করছি কিনা সেটা আমার ব্লাডের ব্যাপার আর কি। যারা করছেন না, করছেন। আর তার থেকে বড় কথা, চুরি করছি এই ধারণাটাই হয়তো নেই, মানে সেই হ্যাঁ, তারা ভাবটাই হয়তো কোথা থেকে আসছে না। হ্যাঁ, করে এটা এটা হ্যাঁ, যেমন হয় না ওয়েস্ট মানে ভারতবর্ষে MP3 ডাউনলোড করে গান শোনা,
হুম মানে লোক, হুম মানে আমাকে লোকে আবার বলে এটাকে আবার কিনতে হয়, তারা জানেই না যেটা কিনতে হয়। মানে এখন তো কিনতে হয় না, অনেক প্যাকেজের সঙ্গে আসে না, জিওর সঙ্গে সাউন্ড আসছে, এর সঙ্গে গানা হুম ডট কম হুম এভাবে হয়। কিন্তু একদম। লেজিটিমেট প্ল্যাটফর্মে যেগুলো শুনতে হয় লোকে সেটাই জানে না। তো কিন্তু হওয়া মানে তো উচিত ছিল যে প্রতি ক্ষেত্রে যখন প্রতিবার হচ্ছে তখন প্রতিবার শিল্পীর সাথে বা যিনি করেছেন তার সাথে একটা কন্ট্রাক্টে প্রতিবার যাওয়ার কথা, কিন্তু সেটা একেবারেই হয় না। ভাই আমাদের এখানেতে 3 কোটি মামলা জমে আছে। আমি এখন সেটাকে 3 কোটি 1, 3 কোটি 10 এগুলো আর কি করে করবো? অলরেডি 3 কোটি মামলা ভারতবর্ষে জমে আছে, যার খুব বড় অংশেরই বড় বড় মামলা। তবে একটা সিম্পল জিনিস আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ আমার অনেক বন্ধু বান্ধবরা শুনছে, তোমরা এটা হাসাবার জন্যই বলছি, কারণ এটা যেন এরকম, এটা খুব মানে লেকচারে ক্লাস যেন হয়ে না যায়, এটা একটা মজার জায়গায় যেন থাকে, আনন্দের জায়গা থাকে। মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি যখন ওপেন হয়েছিল, তো আই রিড দ্য ওপেনিং থিং অ্যান্ড এভরি মিউজিকের, সেখানে দেখলাম সেখানে চন্দ্রবিন্দু পারফর্ম করছে, অনেক কিছু হচ্ছে। আমার সামনে এক ভদ্রলোক এসে জিজ্ঞেস করলেন, আচ্ছা এটা কে করছে? আমি তো অন্তত করছি না, আমি জাস্ট গেস্ট দেয়ার। আমার মিউজিক, কারেন্ট রেসার মিউজিক এগুলো আমার ছিল। আমি দেখালাম, একটা পকেট থেকে বার করে বলল, আমি পিপিএল থেকে এসেছি, আপনারা এই শোটা করবার লাইসেন্স নিয়েছেন? তখন লেফট ফ্রন্ট জমানা, তখন লেফট ফ্রন্টের খাদ্যমন্ত্রী যিনি ছিলেন তিনি ছিলেন, তার লেফট ফ্রন্টে তার চামচের একটু বড় হয় না হাতা একজন, ঠিক এইভাবে বলল, ভাই এটাকে নিয়ে গিয়ে টয়লেটে বন্ধ করে রেখে দাও, সব শেষ হলে ছাড়বে, তারপর কি হবে পরে দেখবো। হু হ্যাজ আ ম্যাজিস্ট্রেটেড পাওয়ার নিয়ে কোর্ট পাস, তাকে বললো বাথরুমে বন্ধ করে রেখে দিতে, মিনিস্টার যাবে তারপর ওকে ছাড়তে। তো এখানে লেজিটিমেট প্ল্যাটফর্মের এই অবস্থা, কার ক্ষমতা আছে ভাই দুর্গাপুজোর ওখানে গিয়ে একটাকে গিয়ে সেখানে সে প্রশ্ন করবে? যারা করছেন এটা তাদের ব্যাপার। কোনোদিন আমি বলছি না, যে আমি যে কটা পুজো কমিটির সঙ্গে কাজ করেছি তারা অত্যন্ত ব্লু ব্লাড পুজো কমিটি, তারা কোনোদিন এরকম কিছু করতে পারেন বলে আমার মনে হয় না। হ্যাঁ, এগুলো এই পুজোগুলো বিক্রি হয়ে যায় অনেক সময়, তারপর দেখা হয় বিক্রির সঙ্গে মিউজিকটাও চলে গেছে, অনেক সময় আমাদের সঙ্গে কথা না বলেও সেটা হয়। তারপর দেখা যাবে এক্স এর মন্ডপ, হ্যাঁ, তার চন্দ্রনগরে, তার সঙ্গে ওয়াই এর মিউজিক বাজছে, হ্যাঁ মানে ওইটার মিউজিক না, একটা অন্য পুজোর মিউজিক বাজছে, মানে কম্বিনেশন চলছে আর কি। তো এগুলো হয়, আমি এগুলোকে নিয়ে ভাবা ছেড়ে দিয়েছি। টিভিতে আমি এভরি টাইম আই ওপেন দ্য টিভি, যদি 5 ঘন্টা খুলি তার মধ্যে প্রতি 5 মিনিটে আমার কোনো না কোনো মিউজিক শোনা যায়, যার জন্য এই পয়সা পাই না। তো আমি মানে পয়সা পেয়ে গেছি, মানে এটা হয়, আমি সেগুলো এডিটার্সদের কাছে থেকে যায়, তারা স্টক মিউজিক হিসেবে লাগায়। তো এটাকে দিয়ে আর আমি কি বলবো, কিছু বলার জায়গা নেই। এবার একটু মানে টেকনিক্যাল ব্যাপারে আসি, যে আপনি বলছেন যে বড় বড় পুজোগুলোর ক্ষেত্রে এটা পসিবল যে তারা এই অডিও যে ইনস্টলেশন বা সেটা অডিও ডিজাইনিং সেটাকে ঠিকভাবে ভাবতে পারেন, কিন্তু ছোট পুজোগুলোর ক্ষেত্রে কি এটা অ্যাফোর্ড করা সম্ভব? মানে তারা কিভাবে করতে পারেন এটা? জাস্ট মিনিট। সবার আগে বলছি যে একটা ব্যাপারে আমি এইখান তোমার প্ল্যাটফর্ম থেকেই বলছি, অনেকে বলেন যে সৈকত দা খুব দামি সাউন্ডের পেছনে যান, কি মুশকিল, একজন ডক্টরের কাছে গেলে ডক্টর তো বলতেই পারে তুমি অ্যাপোলোয় তোমার পেশেন্টকে ভর্তি করো। তারপর যদি বলে যে স্যার আমার ক্ষমতা নেই, আমার একটু ক্ষমতা কম, তখন বলবে, তাকে লাস্টে বলবে পিজিতে ভর্তি করো, তাই না? কিন্তু ভর্তি তো তোমায় করতেই হবে না, পেশেন্টের অপারেশনটা হতেই হবে। কোন পুজো কমিটি যদি দেখেন যে আমরা ম্যাক্সিমাম, সবার আগে আমি খুব লাকি, আমার অনেক পুজো কমিটি আসেন যাদের সত্যি বাজেট থাকে না। যেমন লালাবাগ আর নবমপুরের কথা বলছি, রাকেশ যখন আমার বাড়িতে এলো, রাকেশ এতটাই বিহ্বল হয়ে গেল, রাকেশ সাহা, সম্রাটের ওটাকে ছিল, বিউটিফুল পুজো করেছে সম্রাট, আমার অত্যন্ত প্রিয় একজন আর্টিস্ট সম্রাট ভট্টাচার্য। আগের বার তোমরা দেখেছো, ও আগের বার নমিনেটেড হয়েছিল এত কম টাকায় একটা পুজো করে নর্থ ধারাতে, যেটা ওই প্রতিমা পোদ্দারকে নিয়ে, যেটা ওই দুই হাতে যেটা অপূর্ব পুজো করেছিল।
এদের এদের প্রথমে এরকম করে ছিল না, কিন্তু কি হয়, একটা ভালো কিছু শুনলে এরা যখন আমার স্টুডিওতে আসেন শোনেন, এরা কিন্তু ম্যাক্সিমামটা চেষ্টা করেন। তিনি সাউন্ড করেছিলেন, আমার মনে আছে নর্থ ক্যালকাটা থেকে একজন করেছিলেন, আই ওয়াজ ভেরি প্লিজড। ওই দুটো জায়গায় একই ভদ্রলোক সাউন্ড করেছিলেন, আই ওয়াজ ভেরি প্লিজড উইথ দ্য সাউন্ড। এরা কিন্তু স্ট্রেচ করেন, তোমাকে সেই মেটেরিয়াল দিতে হবে সৈকত, যে তোমার মেটেরিয়ালের পেছনে তোমাকে সেরকম দেখাতে হবে যে তোমার জন্য একটু ভালো মানে ডিভাইসেস দেবেন কিনা, তোমাকে অতটা কোয়ালিটি দিতে হবে। তবে ক্লাবগুলোর ক্ষমতা থাকলে চেষ্টা অবশ্যই করেন। মানে আমি কম ক্ষেত্রেই দেখেছি যে মিউজিকটা যারা এসে অন্তত আমার বাড়িতে শুনেছেন, ক্লাব কর্তারা নিজেরাই কথা বলে বলেছে, সৈকতদা আমার এখানে এই করছে, আমি আমার কোনো ভেন্ডার নেই, মানে তাদের পাড়ায় কেউ থাকলে, এলাকায় কেউ থাকলে তারা কিন্তু চেষ্টা করেছেন। মানে আমি এই রেজাল্ট কিন্তু পাচ্ছি, মানে তারা আমার বাড়িতে যেভাবে স্টুডিওতে শোনে, তারা যতটা সম্ভব চেষ্টা করছে। এটা একটা খুব পজিটিভ দিক, অবশ্যই আমি বলবো। কিন্তু যেখানে আর্টিস্ট সাউন্ড নিয়ে চলে যায় আমার থেকে, ক্লাব কর্তারা ইনভলভ হন না, আমার অত্যন্ত খারাপ মানে ক্লাব কর্তারা যেখানে আগে থেকে আসেননি, ও বড় কিছু পুজো নিয়ে আমি নাম করতে চাই না, হ্যাঁ, তারা কোনোদিন আসেননি, আর্টিস্ট সেখানে খুব একরকম পাকামি করেই আমি সব জানি, এবং আলটিমেটলি দেখা গেছে তার এটা সে কি করে সব জানবে। আমি আমার আজকে নাও 53 রানিং, আমি 19 বছর বয়স থেকে এই কাজ করছি, আমি এই বয়স অব্দি নিজে জানতে পারলাম না। সারাক্ষণ আমার ইঞ্জিনিয়ারকে ফোন করছি, ও আমাকে ফোন করছে, আমরা নিজেরা শিওর নয়, তারা সে একটা গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে ভালো রেজাল্ট করে সে সাউন্ড সম্বন্ধে জেনে গেল। তো যেখানেই দেখা যাচ্ছে আর্টিস্টরা বা ক্লাবের সঙ্গে এবং আমার সঙ্গে বসা হয় না, সেখানেই দুর্ঘটনাটা ঘটে। আদারওয়াইজ আমি কিন্তু খুবই পজিটিভ, সেখানে দেখা যাচ্ছে ফাটা সাউন্ড, বাজে সাউন্ড, সেটা মানে কিরকম হয় যেন, একটা ভালো জিনিসকে তুমি নিয়ে একখানা খুব বাজে কাদা কর্দমাক্ত মাঠের মধ্যে সেই প্লেয়ারটাকে নামিয়ে দিলে, সে খেলাটা তো দাঁড়াতেই পারবে না হয়তো সেখানে, সেটা একটা হয়ে যায়। কিন্তু কিছু মানুষ আছে যাদের সঙ্গে আমি কাজ করি ভাই, তারা তো আমি বলবো, আমি খুব নাম করেই বলছি, নাম করে বলছি, এই জিনিসটা শুরু করেছে মানে টালা বারোয়ারি প্রথম আন্ডারস্টুড যারা যে এটাতে ইনভেস্ট করা উচিত। টালা বারোয়ারি প্রথম এইভাবে ইনভেস্ট করে, তারপরে বলবো নর্থ ত্রিধারা ট্রিমেন্ডাস ডিভিডেন্ড পেয়েছে 3 বছরের পুজো, মানে থিমেতে জাস্ট 3 বছরের পুজো ট্রিমেন্ডাস ডিভিডেন্ড পেয়েছে। লাস্ট বারেতে শর্ট লিস্টেড পুজো এশিয়ান পেন্ট, তো সল্ট লেক একে ব্লক ট্রিমেন্ডাস, ওরা অতি ভালোভাবে করেন। তো এরকম অনেক পুজো আছে যাদের সঙ্গে, যারা সাউন্ড ইঞ্জিনিয়ারের সঙ্গে বসেন, যারা ইনস্টলেশন করে তাদের সঙ্গে বসেন। এবার যদি বলে আমার যে ছেলেটি লাইট করছে বক্স লাগিয়ে দেবে, বক্স, সবার আগে বলে রাখছি, যেখানে বলা হবে বক্স কথাটা ইউজ করা হয়, তারা সাউন্ড সম্বন্ধে জানে না। সবার আগে মানে একদম মানে প্রথম থেকে বলে, যারাই বলে বক্স কথাটা ইউজ করে, দ্যাট মিনস দে আর নট অ্যাওয়্যার অফ সাউন্ড সিস্টেম। তো তারা, এটা হয় অনেক পুজোতে, আমি কিন্তু খুব ছোট্ট আমি কিছু পুজোতে দেখেছি, যারা মানে 5 লাখ টাকার মধ্যের পুজো, তারাও কিন্তু আপ্রাণ চেষ্টা করে তারা কিন্তু সাউন্ড করেছে, এবং তারা কিন্তু ডিভিডেন্ড পেয়েছে। তারা ফোন করে বলেছে, সৈকতদা জুরিরা এসে তারা কিন্তু মিউজিককে খুব অ্যাপ্রিসিয়েট করে গেছে। 5 লাখ টাকার পুজো আর কত কি করতে পারবে, কিন্তু মিউজিক হচ্ছে আলোর মতো একটা জিনিস, ছোট্ট একটা দেশলাইয়ের মতো জিনিস, জানলে ছোট একটা বাতি সারা ঘরে আলো হয়ে যায়, এরকম একটা জিনিস। তো মিউজিককে যদি একটু সুন্দর করে করা যায় না, এনভায়রনমেন্টটাই পাল্টে যায়। মিউজিককে যদি একটু সুন্দর করে করা যায়, ইট ক্যান রিয়েলি পে ডিভিডেন্ড। আচ্ছা, আমরা এবার একটু আপনার অভিজ্ঞতার কথায় যাব। সুশান্ত পোদ্দার একটি প্রশ্ন করেছেন যে আপনার নিজের করা কোন থিম মিউজিক সব থেকে বেশি পছন্দের? নর্থ ত্রিধারা 2018, নর্থ ত্রিধারা 2018 বলে যাচ্ছি, সব থেকে পছন্দের হচ্ছে আজ অব্দি আমি যে কটা করেছি, নর্থ ত্রিধারা 2018, সল্ট লেক একে ব্লক 2019, নর্থ ত্রিধারা 2019, লালাবাগান
নবাঙ্কুর 2019 আমার খুব পড়ে ভালো লেগেছিল, অপূর্ব কাজ করেছিল। কিন্তু যদি আমাকে যদি একটির জন্য কারুকে মনে রাখতে হয়, আমি শিখর ট্যান্ডনদের যে পুজো, শিখর মানে গেভ ইজ হার্ট, মানে শিখর মার্চ মাস থেকে আমার বাড়িতে প্রতি সপ্তাহে আসতো। মানে শিখর মিউজিক্যালি একটা পূজা আস্তে আস্তে বড় হতে আরম্ভ করলো, মিউজিক এতটাই বড়, এবং ইয়েস ওরা ভোর 6টা অব্দি এশিয়ান পেন্টে 6 রাউন্ডের ওপর অব্দি গেছিল, মানে একটা সামান্য পরের বারই ওরা শর্ট লিস্টেড হয়েছে। বাট আমি নর্থ ত্রিধারা করে যে আনন্দ পেয়েছি, সেই আনন্দ আমি আজ অব্দি টালাবারোয়ারি একটা পুজো করে খুব আনন্দ পেয়েছিলাম। কিন্তু ওভারঅল নর্থ ত্রিধারা তো একটু জায়গাটা এমন, সাউন্ডটা খুব ভালো করা যায়, তো নর্থ ত্রিধারা করে খুব আনন্দ পেয়েছিলাম 2019, বিকজ ক্লাব ওয়াজ অলসো ভেরি ভেরি, টালাবারোয়ারিও দে রিয়েলি নো, বিশ্বাস করো কি করে পুজো করতে হয় সেটা, মানে জাম্বো বুম্বা অভিষেকের থেকে জানতে হয় যে পুজো কি করে করতে হয়। পুজো আমি ওখানে কালুদাকে দেখেছি, আমি জীবনে মানুষটাকে কোনো মাটিতে দেখিনি। কালুদাকে সবসময় দেখতাম বাঁশে চড়ে, তিনি তার ব্যবসায় ছেড়ে দিয়ে পুজোর 15 দিন আগে বাঁশে, আমি তো তাকে ভাবতাম মানে উনি বোধহয় কোনো কন্ট্রাক্টর হবেন যিনি কাজ করছেন, তারপরে জানলাম উনি ওনার সিনিয়র পোর্টফোলিও হোল্ডার। মানে একটা পুজো এমনি হয় না, শিখর ট্যান্ডন বা ওর ভাইদের বা রোহিত ওদের গিয়ে পাপাই ওদের গিয়ে দেখো, ওরা পুজোটা সঙ্গে গতবারে জানো বৃষ্টিতে ভেসে গেল, আমি ফিরছি একটা পুজোর থেকে, ভোর 5টায় দেখছি শিখর ট্যান্ডনের ভাই শিখর ট্যান্ডন, রোহিত আর পাপাই জলকে ম্যানহোল খুলে বার করছে। তা আমি হাসতে হাসতে বলেছিলাম মা কিন্তু দেখছে, মা কিন্তু দেখেছিল। ওরা কিন্তু শর্ট লিস্টেড হয়, থার্ড ইয়ারেতেই শর্ট লিস্টেড হয়, মা দেখেছিল। সুতরাং জানতে হয় জিনিসটা, ইউ মাস্ট হ্যাভ আ প্যাশন ফর মিউজিক। খালি স্ত্রীকে কন্যাকে নিয়ে শালীকে নিয়ে আইম্যাক্সে গিয়ে সিনেমা দেখলে হবে না, যারা আপনার কাছে আসছেন মিউজিক শুনতে তাদেরকে শোনাতে হবে, শোনানো একটা বড় জিনিস। শোনাবেন না, ইচ্ছে না থাকলে বিসমিল্লাহ সানাই লাগিয়ে দিন, হ্যাঁ শিবকুমার শর্মার মিউজিক লাগিয়ে দিন, কিন্তু ভুল মিউজিক ভুল সাউন্ড লাগাবেন না, এটা খুবই ক্ষতিকর। মানে মানে কিছু অ্যাস্ট্রোস্টোন আছে না যেগুলো পড়া খুব ক্ষতিকর, গোমেদ বলে না পড়া, এগুলো না যার পড়ার দরকার, তো এগুলো হচ্ছে মানে সেই অ্যাস্ট্রোস্টোন, মিউজিক হচ্ছে সেই অ্যাস্ট্রোস্টোন যেটা না অ্যাপ্রোপ্রিয়েট হয়ে পড়লে খুব ক্ষতিকারক, তার থেকে কিন্তু না থাকা ভালো। একটা ওয়ান মিউজিক এন্ড ওয়ান প্রডিউসার, ওয়ান মিউজিক মানে আমি মিউজিক করলে হবে না, প্রডিউসার হ্যাজ টু বি গুড। মানে আমরা প্রডিউসার বলি নর্থ ত্রিধারা শিখর ট্যান্ডন and 2018 নর্থ ত্রিধারা আমার ক্লোজেস্ট টু মাই হার্ট, যদি ওই পুজোটা বলা হয় ক্লোজেস্ট টু মাই হার্ট। বাই দ্য ওয়ে শিখর ট্যান্ডন তো প্রচুর খেটেও ছিল, যিনি প্রশ্নটা তুলেছেন, হ্যাঁ আমার মনে হয় মিউজিক সম্বন্ধে তিনি আমার থেকে কোনো অংশে কম জানেন না, সুশান্ত পোদ্দার, এবং সুশান্ত পোদ্দারও মানে প্রচুর এইরকম একটা সবার আগে আমার এরকম একটা পুজো সম্বন্ধে দুটো মানুষকে বলবো, সোমনাথ দাস এবং সুশান্ত পোদ্দার, এরা যদি তোমার শোতে না আসে তাহলে কিন্তু পুজো সম্বন্ধে অনেক কিছু না জানা থাকবে। আমি তো এসি ঘরের মধ্যে বসে পুজো মানেই 2-3 দিন গিয়ে দেখি, একটু গিয়ে করি। এরা পুজো সম্বন্ধে মানে একজন ময়দান ঘোড়া কিছু মানুষ থাকে না, কোচ, কে ছোট প্লেয়ার ফেলছে, কে বড়, প্রত্যেকে কে খোড়া আছে, কে কানা আছে, কে হেড করতে পারে না, এই সুশান্ত পোদ্দার আর সোমনাথ দাস এই দুটো প্রাণী, মানে এরা আমার ভাইয়ের থেকে বললে বেশি হবে, এরা দুর্গা পুজো সম্বন্ধে দে আর দ্য টু লিভিং ডিকশনারিজ। এরা বরঞ্চ আমার সম্বন্ধে কি বললো, আমি নিজে কি বললাম তার থেকে অনেক বড়, যে এরা আমার কোন মিউজিকটা নিয়ে বড় করলো সেটাকে মাথা পেতে দেবো। সেখানে সুশান্ত যদি তলায় লিখতে পারে কোনটা ভালো, আমি খুশি হবো। আমি তো দেখতে পাচ্ছি না, আমি তো ফেসবুকে নেই, তো সেটা আমি তাহলে দেখতে পাবো। আমার মনে হয় নর্থ ত্রিধারা 2018। এবং আপনি যে বলছেন যে এরকম একটা আবহ সঙ্গীত করার ক্ষেত্রে যে একটা আবহ সঙ্গীত একটা মণ্ডপের ক্ষেত্রেই প্রযোজ্য এবং সেটাকে অন্য কোথাও ব্যবহার করা উচিত নয় বা সেটা হয়ও না, সম্ভব না। হয় না মানে কি,
হয় না, মানে তুমি জোর করে পৃথিবীতে অনেক কিছুই হওয়াতে জোর পারে, করে করা যায়, হ্যাঁ। পৃথিবীতে তুমি জোর করে সে সে তো তুমি মানে করতে পারো, বাট এটা একদমই কাঙ্ক্ষিত নয়, এটা এবং একদমই সেই সেই আবহটা তৈরি করার জন্য যে ফ্লেভার আনতে হয় তার জন্য তো একেবারে কিছুটা হলেও ফিল্ড ওয়ার্ক দরকার পড়ে। এবং ফিল্ড ওয়ার্কের থেকেও বড় কথা হচ্ছে তার সাথে একটা যোগাযোগ তৈরি হতে হয়, মানে মিউজিকটা তৈরির ক্ষেত্রে। তো আমি এরকম কিছু অভিজ্ঞতার কথা জানতে চাইবো যে এই মিউজিক গুলো যখন আপনি ভাবেন বা তৈরি করেন সেই রকম কিছু অভিজ্ঞতা, আমি গড়ে ওঠার পড়া অভিজ্ঞতা। নিয়ে কোনোদিন কথা বলিনি। অনেকেই বলেন যে মা নাকি দুর্গা নাকি মা, তার কথা ভাবে সব হয়ে যায়। আমি এরকম ভাবি না। আমি খুব প্রফেশনাল একটা মানুষ, খুব নন মিউজিক্যাল একটা মানুষ। আমি গদ্য সাহিত্যের মানুষ। আমি আমি পদ্য কোনোটা পছন্দ করি না। বিলিভ মি, এই কোনটা যদি পৃথিবীতে আমাকে করতে না হতো, খালি ফিল্ম স্কোরিং করতে হতো, আমি সব থেকে খুশি হতাম। কিন্তু আমার যেটা হয়, আমি যত না মিউজিক করে খুশি হই, এই মানে যখন বাঁশ বাঁধা হচ্ছে রাত্রি 2টোর সময়, অভিষেক ভট্টাচার্য জাম্বোর ভালো দাম বললে কেউ জানবে না যে জাম্বো। আমি এদিকে টালাবাড়িতে বসে রয়েছি, এদিকে শিখর ট্যান্ডার, সে তার ভাই আবার সেই মানে লক্ষণের থেকে বেশি মানে দাদা ভক্ত ভাই। এটা আনো ওটা আনো, সে বেটা রাত্রি দুটো, বেচারা রাত্রি 2টোর সময় দৌড়ে যাচ্ছে, এটা আনছে ওটা আনছে করে যাচ্ছে, বসে নিয়ে ওই আর্টিস্ট। এই যে ফিল্ড ওয়ার্ক আমরা এই যে করছি দিনের পর দিন, আমি ভুল বলছি কেন, কেন এরা এটা ওরা বলতে পারবে যে কতটা সময় আমি এদের সঙ্গে দিই। এবার যে আর্টিস্ট সময়টা চান তাকে আমি দিই, অনেক আর্টিস্ট এটাকে চান না, তাকে আমি সেখানে তাদের একবার বলি, তারা যখন আমি করে নেব বলে তো করে নেবে। তো কিন্তু ফিল্ড ওয়ার্কটা, তুমি যদি টোপোগ্রাফি জায়গাটার ম্যাপ সম্বন্ধে না জানো, ঠিক যেভাবে প্যান্ডেল বানানো হয়, তারপর এ হয়, আমরা ফাঁকা জায়গা থেকে কোথায় কি আছে পুরো অডিওটাকে ম্যাপিং করে নিই আমরা, কোথা দিয়ে ঢুকছে কোথা দিয়ে বেরোচ্ছে, কতটা স্পেস, কতটা পুরো ফিতে দিয়ে মাপা, এইভাবে কাজটা করতে হয়। কাজটা বাড়িতে আমি একটা বসে গান বানিয়ে দিলাম। আমি একটা পুজোকে ন্যূনতম 3বার ভিজিট করি, ন্যূনতম। আর বিশেষ করে এই পুজোগুলো যেগুলো নাম করছি সেগুলো তো 7-8 বার 10বার করে ভিজিট হয়ে যায়। এমনও হয়ে যায় যে আমি অষ্টমীর দিন রাত্রিবেলাও গিয়ে শুনে আসছি ঠিক বাজছে কিনা। আমি ওখানে একজন করে, আমার তো একটু কতটা কি হবে দেখাই যে কতটা বাড়াতে হবে কতটা কমাতে হবে, দুপুরবেলা কি বাড়বে সেগুলোকে তাদের বোঝাতে হয়। পাড়ার কিছু ইয়াং ছেলে থাকে তাদের সঙ্গে এগুলো আলোচনা হয়, কিভাবে করতে হয়। আর সবই তো আর ভাড়ার লোককে দিয়ে হয় না, নিজেদের জানতে হয়। দুর্গাপুজো করতে যারা পারে তাদের মধ্যে, তাদের সঙ্গে পুজো করে আনন্দ এবং সাকসেস রেট খুব হাই হয়। তো আমি কেন বলছি আর্টিস্টকে যাতে, যেমন সম্রাটের সঙ্গে বলবো, অশোক দত্ত একটা বাচ্চা ছেলে, ওই একই বয়সী, অত্যন্ত গুণী আর্টিস্ট। আমি লাস্ট বারে কটা কাজ করলাম, 4টে কাজ করেছি অশোক দত্তের, বোধ হয় 4টে না 3টে, 4টে কাজ করেছি এদের। তারপরে আরেকটি পুজো বলছি, বিশেষভাবে বলবো সে তাদের, আমি পূজা কমিটির কথা বলবো, সেটা হচ্ছে সায়ন নন্দী, দেবাশিস শাহ, সোমনাথ মিত্র, সেটা হচ্ছে শোভাবাজার বটতলা সর্বজনীন। খুব কম বাজেট পুজো, বাট আমি ওখানে গিয়ে একটি সাউন্ডের একটি ভদ্রলোককে পেলাম, মানে আমার এত ইটস ভেরি গুড এক্সপিরিয়েন্স। মানে ওরা সাউন্ডকে এত সুন্দরভাবে ডিজাইন করলেন, হ্যাঁ, খুব ভালো মানে অভিজ্ঞতা। তো সবসময় টাকা দিয়ে পুজো করলেই এটা হয় না, ভালো করবার ইচ্ছে থাকতে হয়। এরকম ঠিক, ইট ইজ জাস্ট লাইক আ মুভি না, অনেকে একটা 100 কোটি টাকা দিয়ে সিনেমা বানিয়ে দিল, দেখা গেল যে পোস্টারের টাকাও উঠলো না, বিকজ তিনি খালি টাকাই খরচা করেছেন। টাকা খরচা করলে হয় না, কোথায় খরচা করতে হয়, কিভাবে খরচা করতে হয়, যার নাম হচ্ছে প্রডিউসার। তো ওই প্রডিউসার খুব কমই আছে পুজো মার্কেটে। টালা বারোয়ারি, নত্রিধারা, কিছু এরকম যারা আর্টটা জানে, তাই তারা কিন্তু অডিও ডিভিডেন্ড তুলতে পেরেছে। অডিও ডিভিডেন্ড তুলতে গেলে আর্টটা জানতে হয়। বেশ কিছু বছর ধরে আমরা দেখছি যে নতুন কিছু কিছু পুজো কিন্তু পুজোর মানচিত্রে বেশ একটা বড় জায়গা করে নিচ্ছে। যেমন আপনি নর্থ ত্রিধারার কথা বললেন,
সেরকম ভাবে আমার একটা পক্ষপাতিত্ব থাকবে, কারণ আমার বাড়ির খুব কাছের পুজো এটা, বেলঘড়িয়া বাণী মন্দিরের পুজো। আহ গত আমি বছর। তোমার লাস্ট ইয়ারে করেছিলাম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই বাণী ওনারা মন্দিরের পুজোর যে আবহ সঙ্গীত, সেইটা তৈরি হওয়ার একটা ছোট্ট গল্প আপনার কাছে শুনছিলাম, সেটা যদি আপনি দর্শকদের একটু বলেন। অ্যাকচুয়ালি এই পুজোটা একটু আমার কাছে যখন এসেছিল একটু দেরির দিকে এসেছিল, মানে অত দেরি নয়, তাও আমার হাতে অনেকটাই টাইম ছিল, মানে 4 উইকস টাইম ছিল, কিন্তু আমি 4 উইকস বললে দ্যাট ওয়াজ মাই 18th পুজো, মানে মানে আমি তো অতগুলো পুজো করি না, 16-র মধ্যে রাখি, তো 18th পুজো, মানে থ্যাংক গড যে আমার কাজ প্রায় সব শেষ হয়ে গেছিল। ওরা একটা অপূর্ব থিম এনেছিলেন। এটা ইনিশিয়ালি বন্দন রাহা পুজোটা করবার কথা হয়েছিল, ওনার শারীরিক কারণে উনি মাঝখান থেকে আর করতে পারেননি, তখন বিপ্লব দাকে, বিপ্লব রক্ষিত, উনি পুজোটাকে করেন এবং অসামান্য পুজোটাকে উনি করেছিলেন। তো বিশ্বজিৎ সাহা, যার যিনি পুজোর প্রধান, মানে ব্যাকবোন, তো উনি খুব ভালো সাউন্ড আনিয়েছিলেন, আমি খুবই ভালো, মানে উনি সব দিক দিয়ে করেছিলেন। কিন্তু একটা অপূর্ব থিম ছিল, এই থিমটা বর্ষাকালে বলতে বেশি ভালো লাগবে, এটা দুর্গাপুজোর সময় বললে অত ভালো লাগবে না। ইলিশ মাছ ওয়াজ দ্য থিম। তোমার হয়তো মনে আছে ইলিশ মাছ হ্যাঁ, করে দুই বাংলাকে, মানে মিলনের এই হিসেবে যে, মানে মানে যে ইলিশটা বাংলার দুই বাংলার মনে সমান আলোড়ন তোলে, বাংলা ভাগ হয়ে গেলেও ইলিশের মাধ্যমে বাংলার কালচারটা একইভাবে রয়েছে। হ্যাঁ, তো ওয়ান অফ দ্য কানেক্টিং প্যারামিটার যেটা বলা হয় না, সেটা হচ্ছে ইলিশ হচ্ছে একটা জিনিস। তো এই পুজোটার সঙ্গে সুশান্ত পোদ্দার এটা পাবলিসিটির সঙ্গে ছিল বলে আমার আলাপটা হয়েছিল। তা এটা আমি বাংলাদেশে, আমি যখন আমার কাছে ফার্স্ট অফ অল আমি কোনোদিন অপ্রাসঙ্গিক কোনো মানুষের কাজ করাই না, মানে কোনো মার্কেট উইল নেভার ফাইন্ড যে আমি এত ফোক গাওয়াচ্ছি কোন নর্মাল সিঙ্গারকে দিয়ে, আমি নর্মালি যার যেটা হয় তাকে দিয়েই গাওয়াই। তা আমার ফোকের সম্বন্ধে খুব কম আইডিয়া, আমার খুবই কম আইডিয়া, মানে ফোকের সম্বন্ধে আমি অনেকটাই দুর্বল। তখন আমি আমার বাংলাদেশে, আমি তো বাংলাদেশে সিনেমা করি, তো বাংলাদেশে এক সাংবাদিক বন্ধু আছে, তো হিজ উইথ মি ফেসবুক, তো ওকে আমি রিকোয়েস্ট করি। তা সে ওই যারা জেলেদের গ্রামে গিয়ে আমাকে 4-5টা গান বলে, তাতে একটি গানকে আমি সিলেক্ট করি যেটা তাদের গান, সেখানে কোনো কম্পোজিশনের ব্যাপারই নেই। আমি সেটাকে একটা পার্টিকুলার ডিভাইসকে দিয়ে আইফোনেতে রেকর্ড করাই, একটা আইফোনেতে, উনি তো সাংবাদিক, একটা ডিভাইস পাওয়া যায়। আর ঢাকা তো ক্যাপিটাল সিটি, ফলে ঢাকার সাংবাদিকদের কাছে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় আর কি, যেটা কলকাতায় পাওয়া যায় না, মুম্বাইতে পাওয়া যায়, দিল্লিতে পাওয়া যায়, চেন্নাইতে পাওয়া যায়। তো ঢাকা সাংবাদিক অনেক বড় বড় জায়গায় যায় বলে ওটা পাওয়া গেছিল। ওই পার্টিকুলার মাইক্রোফোনটা দিয়ে ওইখানেতেই একটা সম্পূর্ণ, আমরা তো কোনো স্টুডিও পাবো না, তা একটা আমি বললাম যে একদম সম্পূর্ণ খড়ের একটা ঘরে যেতে হবে যাতে অ্যাবজর্ব হয় সাউন্ডটা। সেখানে জাহুরা বিবি বলে একজন গানটা গাইলেন, করার পর ওটাকে আমাকে ওয়েব ফর্মে পাঠালো, আমি ব্যাক ক্যালকুলেশনে টোটাল মিউজিকটা ওইটাকে ব্যাক ক্যালকুলেশন করে, আমার এটাই ভালো লেগেছিল যে আমি ওই বিষয়ে সত্যি কিছু জানি না, ফলে যাদের রোজকার মানে রোজকার যেটা দিনলিপি হয় তার মিউজিক, তারা এমনি সেটা মাছ মারতে মারতে তারা গান, তাদের দিয়ে গানটা আমি ওইভাবেই কাজ করি আর কি, ফলে এটা সামো ব্যাপারটা উতরে গেছিল, মানুষের ভালো লেগেছিল, এটাই গল্প আর কি। আরো বড় একটা ব্যাপার আছে, আমি কি করেছিলাম বড় কথা নয়, বিশ্বজিৎ বাবুর খুব ভালো সাউন্ড, তুমি যদি গিয়ে থাকো পুজোতে নিশ্চয়ই শুনেছিলে বিশ্বজিৎ বাবুরা ভালো সাউন্ড করেছিলেন, তাই জন্য ভালো লেগেছিল। ওইটাই যদি যাকে বলা হয় না বক্স, মানে বাংলা বক্স, তাতে বাজলে কিছুই বোঝা যেত না। উনি অ্যাপ্রোপ্রিয়েট জিনিস দিয়েছিলেন। ইটস লাইক তুমি একটা বিরাট বড় হয়তো 1 ফুটের একটা পাইপ পড়েছো, কিন্তু মুখে একটা ছোট্ট একটা প্লাস্টিকের কল লাগিয়ে দিয়েছো, সেই কলটা দিয়ে আর কি বেরোবে? এবার তাহলে কি একটা জিনিস বলা হয়, তাহলে কি বড় সাউন্ড ছাড়া মিউজিক না? একদমই না, ছোট সাউন্ডেও দারুণ মিউজিক হয়, তাহলে সেটাকে সেই ছোট কিন্তু ক্লিন সাউন্ড, ফাটা বক্স নয়, ছোট বক্স, ক্লিন সুন্দর বক্স, তার জন্য অন্যরকম মিউজিক হবে।
তখন ওই ইন্ডিপেন্ডেন্স ডে টাইপের মিউজিক ওখানে করলে চলবে না, ওটা ওখানে খারাপ লাগবে শুনলে। তো এটা বাণী মন্দিরেতে সাউন্ডটা যেটা ছিল, একটা ড্রোন ছিল বলেই ওদের ওখানে জলের একটা সাউন্ডের একটা ড্রোন ফ্যাক্টর ছিল। আদারওয়াইজ ওদের ওখানে যদি ট্রানজিস্টার রেডিওতেও সাউন্ড বাজিয়ে দেওয়া হতো ওটা ভালো লাগতো, কারণ ওটা এমনই ভাবে জলের উল্টো দিক দিয়ে ভেসে আসছে, কিন্তু তলার ড্রোন ফ্যাক্টর ছিল বলে, দিনের লাইট ছিল, তাই জন্য একটু বড় সাউন্ড লেগেছিল ওখানে। আই ওয়াজ ভেরি হ্যাপি ডুইং দ্যাট। আমরা অনুষ্ঠানটার একেবারে শেষ পর্বে এসে উপস্থিত হয়েছি। তো আমরা একটা প্রশ্ন যেটা রাখবো সেটা হলো যেটা নিয়ে সকলে আমরা খুব শঙ্কিত, এবং আমাদের থেকেও যারা শঙ্কায় রয়েছেন বোধহয় শিল্পীরা এবং কর্মকর্তারা পুজোর, যে এই বছরের পুজোর ভবিষ্যৎ কি হতে চলেছে, কিভাবে করা যেতে পারে সেটাকে অর্গানাইজ ভাবে, কি মনে হয় আপনার? দেখো, এই বিষয়ে যারা পুজো করছেন, ফোরামের মেম্বাররা, আর্টিস্ট ফোরামের মেম্বাররা যারা সারাক্ষণ এটা নিয়ে বসেন, তারা কিছু ভেবেছেন। আমিও একটা মত রাখছি, ভগবান যখন একটা মুখ দিয়েছে সেটা সদ্ব্যবহার করছি, এই হিসেবেই একটা মত রাখছি। তাতে কেউ যদি একটা আলোকপাত করে, তাহলে আমি মনে করবো যে আমিও কিছু একটু কন্ট্রিবিউট করতে পারলাম। সবার আগে এই অনেকেই ভাবছেন এবছরটা পুজো ছোট করে নম করে করি, এটা কিন্তু একটু বড়ই উত্তর। হ্যাঁ, এটাকে একটু বলতে হবে ঠিক করে, কারণ এটাই আসল ব্যাপার। কোভিড কিন্তু 2-3 বছরের মধ্যে যাবে না। আমার প্রচুর বন্ধু ডক্টরস, প্রচুর বন্ধু সায়েন্টিস্ট, কোভিড আস্তে আস্তে 3-4 বছর থেকে সরে যাবে, মর্টালিটি রেট লো হবে, কিন্তু কোভিড থাকবে। মানে কোভিডে তুমি সর্বশান্ত হয়ে বেঁচে যাবে, করবে না, কিন্তু সর্বশান্ত হবে। কিন্তু মানে কোভিড কিন্তু এমনি সামান্য জ্বরের মতো নয় আর কি। কোভিড থাকবে, কোভিড তোমাকে অনেক জ্বালাবে। ফলে কোভিড কে নিয়ে আমাদের 3 বছর বাঁচতে হবে। তাহলে কি 2-3 বছর কি দুর্গাপুজো হবে না? দুর্গাপুজো না হওয়ার ইম্প্যাক্টটা কি? বাংলার সোশিও ইকোনমি ভেঙে যাবে। সিম্পল বলছি সৈকত, তুমি একটি ইয়াং ছেলে, তুমি যদি দুর্গাপুজোতে, তোমাদের মতো ছেলেরা রয়েছে এরা, তোমরা কেন জামা কাপড় পরো? কারণ তোমাদের সমবয়সীরা সাজছে বলে। এখন যদি দুর্গাপুজো না হয় তাহলে লোকে হয়তো অতটা সাজবেও না, সেক্ষেত্রে দোকানের সেলস, ম্যানুফ্যাকচারিং, তাঁতিরা পথে বসবে, লোকে একটা নমনম করে একটা শাড়ি কিনে পুজো করে দেবে। এর অনুসারী শিল্প যতগুলো আছে, একটা বিশাল বড় অনুসারী, লোকে দেখবে ধরতে কিছুই হচ্ছে না, বাড়ি রঙও করবো না, এই 2 বছর কাটিয়ে দিই। এর যে ফিডব্যাক যেটা পেছন দিকে আসবে না, যেটা ফ্লো আসবে, এটা ট্রিমেন্ডাস, বাংলার অর্থনীতিকে তলিয়ে দেবে। যে এই যে হরিশার হাট, মোংলা হাট, যেখানে এত কেনা বেচা, কিচ্ছু হবে না, হাহাকার, হাহাকার, চারদিকে হাহাকার বাড়বে। মৃত্যু মিছিল বলছে না, মৃত্যু মিছিল বাড়বে, আত্মহত্যা করবে মানুষ, যারা ছোট ছোট ব্যবসা করেন, চালাতে পারবেন না, ছোট ছোট দোকান নিয়েছে, দোকানের জায়গার দাম দিতে হচ্ছে, ভাড়া দিতে হচ্ছে, আত্মহত্যা করবেন। পুজোটাকে করতে হবেন বলে সিএম রাইট ভেবেই পুজোটা করছেন। সোশিও ইকোনমিক্যালি, অর্থ সামাজিক ভাবে তলিয়ে যাবে বাংলা 2-3 বছরে, সেটা রিভাইভ করা যাবে না। তাহলে এবার আমি, এটা তো সবাই জানে, তাহলে আমি যে এত কথা বলি, তাই এই কথাগুলোর মধ্যে আমি কি কন্ট্রিবিউট করতে পারলাম সেটা বলছি। আমি প্রপোজ করছি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কাছে 5টা টিকিট তৈরি করতে। কোনো পুজো ফ্রি হবে না। 10 টাকা থেকে 50 টাকা প্রতিটা দর্শকের, 10, 20, 30, 40, 50। যেখানে বড় পুজো, যারা খুব বড় মাপের পুজো, যারা মেগাস্টার, সুপারস্টার, এশিয়ান সবকিছু পায়, বিশ্ব বাংলা, তারা বাধ্য হবে 50 টাকার টিকিট রাখতে। খুব ভালো করে বোঝো, যারা পুজো পাগল তোমার মতো, সুশান্ত পোদ্দারের মতো, সোমনাথ দাসের মতো, তারা ধার করে 10,000 টাকা দিয়ে পুজো দেখবে। আমি জানি, এদের আমি চিনি, এরা পুজোর জন্য এরা জীবন শেষ করে দিয়েছে। ফলে যারা দুর্গাপুজো দেখতে চায়, এই টাকাটা কিভাবে ইউজ হবে, আমি প্রপোজ করছি। এবার যারা একদম ছোট পুজো, তারাও চাইবে না, অকারণ লোক ঢুকবে না, তাই জন্য তারা 10 টাকার টিকিট করতে বাধ্য হবে।
তারপরে লোকে যদি যার হলো ইনকাম নেই, সে 10 টাকা দিয়ে ঢুকছে, তাহলে সে পুজো অন্ত প্রাণ। পুজোতে এইভাবেই আমার মনে হয় 80% ভিড়কে রেগুলেট করা যাবে। তাহলে কি হবে, তাহলে তো স্পন্সরশিপ অনেকটাই কমবে। এই যে 50 টাকা দিয়ে একটা টিকিট বিক্রি হচ্ছে, এর একটা বড় অংশ কোভিড ফাইটে যাক। আমার প্রপোজাল 50% ক্লাব পাক, 50% কোভিড ফাইটের একটা কোনো পার্টিকুলার মুখ্যমন্ত্রী তহবিল হোক, এখানে যাক, যাতে আমি যদি মনে করি, আমি যদি সত্যি দুর্গাপুজোকে এত ভালোবাসি, আর্টকে এত ভালোবাসি, আমি আমার শ্রীকন্যার জন্য 150 টাকা দিয়ে এরকম 10টা পুজো দেখবো। তাতে আমার 3000 টাকা খরচ হবে, তার জন্য হোটেলে দরকার বিরিয়ানি খাবো না, কিন্তু আমি দুর্গাপুজোটা দেখবো, বিরিয়ানি সারা বছর আমি খেতে পারি। পুজোকে 10 টাকা 20 টাকা করে গ্রেডেশন অনুযায়ী, এবং একমাত্র বড় ক্লাব ছাড়া প্রত্যেকটা ক্লাব নিজের গ্রেডেশন নিজে সেট করতে পারবে। ঠিক যেভাবে আইপিএল এতে একটা প্লেয়ার নিজের গ্রেডেশন নিজে সেট করতে পারে, তার ওখানে কত টাকার টিকিট বিক্রি, 30 টাকায় রাখবে, 20 টাকায় রাখবে, মানে লোকে ফ্রি ঢুকতে পারবে না। এই প্যান্ডেল হপিং, রাস্তাতে যেতে যেতে ঢুকে গেলাম, আমি এটাকে বন্ধ করতে চাইছি। তাতে কি হবে, লোকের টাকা দিয়ে টিকিট কেটে ঢুকলে অনেকটা অংশে এ কমবে। লোক, অকারণ লোক ঢোকা, যারা পুজো কিচ্ছু বোঝে না, জাস্ট যেতে হয় বলে যায়, সেই ভিড়টা কমবে। পুজোর সময় জেলাকে সিল করে দেওয়া হোক, কলকাতার পুজো খালি কলকাতার লোকই দেখবে, বাঁকুড়ার পুজো খালি বাঁকুড়াই দেখবে, সিল করে দেওয়া হোক, মেট্রো বন্ধ করা হোক, দরকার হলে সে গাড়ি করে দেখবে। এতটাই যদি পুজো পাগল হয়, সে দেখবে। এরা পুজো পাগল বলে 5 মাস 6 মাস ব্যবসা বাণিজ্য বন্ধ করে দুর্গাপুজো করে। পুজো যারা যারা পুজো করে, তাহলে যারা পুজো দেখতে যাচ্ছি তারাও সেটা করবেন। তারা দরকার 10,000 টাকা খরচা করবেন পুজোর জন্য। নিজের যার ক্ষমতা নেই সে 10টা পুজো দেখবে, সে 1,000 টাকা খরচা করবে। পুজোর টিকিট সিস্টেম করা হোক, যার একটা অংশ যাবে মুখ্যমন্ত্রীর তহবিলেতে, কোভিড ফাইটেতে, একটা অংশ যাবে ক্লাবের তহবিলে। আরেকটা বড় ব্যাপার আমি যেটাকে বলছি, পুজোকে যেটা খুব বড় ব্যাপার, আজকে সব পুজোকে বাঁচাতে কেউ পারবে না। পুজোতে একমাত্র বাঁচাতে পারে হচ্ছে যারা কম্পিটিশন রান করছেন, এশিয়ান পেন্ট, বাজার, এবিপি, জি, যারা বড় বড় যারাই আছে, প্রত্যেকটা পুজো কমিটি আজকে শ্বেতপত্র প্রকাশ করুক যে বছর আমরা করছি। এক্ষেত্রে ডিজিটাল প্রেজেন্টেশন মাস্ট করা হোক। প্রত্যেকটা পুজো কমিটি ফোনে হোক, যে কোনো হোক, অডিও দিয়ে, ভিডিও দিয়ে, উইদাউট ভিএফএক্স, কোনো ভিএফএক্স থাকবে না, কোনো পোস্ট প্রোডাকশন থাকবে না। মানে আমি একটা 20,000 টাকা দিয়ে ভিএফএক্স করে একটা সামান্য পুজো কেমন দেখাচ্ছি বিরাট বড়, সেটা করা যাবে না। সেইভাবে প্রত্যেকটা পুজো কমিটি বলুক যে ডিজিটাল প্রেজেন্টেশন ইজ মাস্ট, যে গেলেই তাদের আগে থেকে আপলোড করতে হবে, সেই ডিজিটাল প্রেজেন্টেশন এসে তারা মেলাবে খালি যে তার সঙ্গে মিল আছে কিনা, এবং সেই ডিজিটাল প্রেজেন্টেশন অনুযায়ী সেখানে ন্যারেশনও থাকতে পারে, মিউজিকও থাকবে, সবই থাকবে। ডিজিটাল প্রেজেন্টেশন প্রপারলি শুট একটা ভালো ফোনেতেই শুট করা যেতে পারে। আমি 10খানা সফটওয়্যার করে দিতে পারি, ফ্রি সফটওয়্যার, তাতেই এগুলো করে দেওয়া যেতে পারে, যে কোনো ছেলে মেয়ে বানাতে পারে এগুলো করে, তারা এটা আপলোড করুক। এবং ডিজিটাল প্রেজেন্টেশনের ওপর এশিয়ান পেন্টের মতো বড় বড় যারা আছেন, তারা 30 মাস উৎসাহ দেওয়ার জন্য। তাতে কি হবে, সারা বাংলা ওই ডিজিটাল প্রেজেন্টেশনকেই তারা দেখবেন, টিভিতে, কম্পিউটারে, ফেসবুকে, সব জায়গায় ওই ডিজিটাল একে বিভিন্ন ব্লগেতে তারা দেখবেন। আমি চাইছি অসুস্থ, এল্ডারলি, বাচ্চা, তারা যেন পুজোর মধ্যে বেশি না আসে। যারা প্রকৃত পুজো ডাই হার্ট, এটা নর্মালি কিন্তু দেখা যায় ছোট বাচ্চা পাড়ার পুজোতেই তারা খুশি হয়, তারা কিন্তু মোটেই 10খানা পুজো দেখতে না। এটা না একটা বয়স আছে, এই 20-22 থেকে একটা বয়স আছে 40 অব্দি, যারা রিয়েলি পুজোকে বিভিন্ন জায়গায় গিয়ে দেখতে ভালোবাসে। তো আমার মনে হয় এরা টাকা পয়সা জমিয়ে এরা কিন্তু পুজোকে টিকিট কেটে দেখবেন। এই 2 বছরের জন্য আমি এইটাই প্রপোজ করছি, ডিজিটাল প্ল্যাটফর্মে প্রেজেন্টেশন দেওয়া হোক। কেবলমাত্র জুরিদের জন্য পুজো ওপেন থাক, ফোরামের জন্য পুজো ওপেন থাক, আর্টিস্ট ফোরামের জন্য পুজো ওপেন থাক, এবং পাড়ার মেম্বারদের জন্য। আউটসাইডাররা যেন না ঢোকেন, আউটসাইডাররা কেবল ডিজিটাল মাধ্যমে দেখবেন, তার জন্য রাস্তার উপর বড় বড় করে ডিসপ্লেতে সেই পুজোকে দেখানো যেতে পারে, বা দূর থেকে দেখবে, কাছের ভিতরে। এখন তো 360 ডিগ্রি ভিউটাও আমরা দেখতে পাই বোধহয় বিভিন্ন জায়গায়, বিভিন্ন পুজোর ক্ষেত্রে। অ্যাবসলিউটলি। প্রযুক্তিতে যদি আজকে সংসদ চলতে পারে, সিএম এর র্যালি থেকে আরম্ভ করে পিএম এর র্যালি, সবকিছু যদি প্রযুক্তিতে চলতে পারে, আজকে আমাকে পুজোর আবেগকে রাখবো,
তার সঙ্গে আমি সেফটি সিকিউরিটিও রাখবো, এবং তা সত্ত্বেও কি এই সুশান্ত পোদ্দারের মতো মানুষেরা পুজো দেখবে না? যারা এই সোমনাথ দাস, এদের মতো মানুষ, এরা মরে যাবে তাও পুজো দেখবে। শোনো, আজকে যদি স্যালাইন লাগানো থাকে না, ও সোমনাথ দাস মতো এমন লোক স্যালাইন বোতল হাতে নিয়ে পুজো দেখতে চলে যাবে। আমি এদের চিনি, এই মানুষগুলোকে। হ্যাঁ, তো এই মানুষগুলো যাবেই পুজো দেখতে। এরা দরকার হলে, যারা এরা তো ফোরামের মেম্বার, এরকম যদি সাধারণ জনতা থাকে, তাহলে তিনি দেখবেন আমি জামা কাপড় কিনবো না, আমি গত বছরের জামা কাপড় পরবো, আমি 3,000 টাকার 4,000 টাকার পুজোর টিকিট কেটে ভালো ভালো পুজো দেখবো। আগে থেকে সেই পুজোর ছবি থাকবে, সেটাকে পুরো দেখে তারা কোটা কোটা কিনবে। অনলাইনে সেটা কেনার ব্যবস্থা থাকতে হতে হবে, স্পটেও কিনতে পারা যাবে। পুজোকে যেন কেবলমাত্র পুজো প্রেমীরাই দেখতে চায়, বা পুজো প্রকৃত উৎসাহী দরকার হলে বিরিয়ানি কাবাব খাবে না, মেনল্যান্ড চায়নায় খাবে না, তারা পুজোই দেখবে। তাদের জন্য পুজো খোলা থাক, যারা জ্ঞানের কড়ি খরচা করে পুজো দেখবে। দিস ইজ মাই প্রপোজাল। ডিজিটাল প্রেজেন্টেশন আর পুজোকে কমার্শিয়ালাইজ করা, যার একটা অংশ কোভিড ফাইটে যাবে, একটা অংশ ক্লাবের তহবিলে যাবে। কারণ এবার মনে রাখতে হবে, ক্লাবের এবার তহবিল কম। আর এবছর আরেকটা জিনিস বলে রাখছি, যারা একটু কম বাজেটে পুজো করেন তাদেরই কিন্তু এবছর সুযোগ বড় অ্যাওয়ার্ড পাবার। কারণ এবছর আর 70 লাখ 80 লাখের পুজো বেশি হবে না, সবই 20, 10, 5, মানে মোটামুটি 8-10-এ যদি কেউ তুলতে পারে, তাদের এবছর প্রচুর চান্স আছে, প্রচুর বড় অ্যাওয়ার্ডের চান্স আছে তাদের। সেটাই, মানে এটাই হচ্ছে ফান্ডের এগেনস্টে যে অসম লড়াইতে তারা হেরে যান প্রতি বছর। একটা 1 কোটি টাকার ফান্ড, তার সঙ্গে একটা 10 লাখ টাকার কি লড়বে? কিন্তু এই বছরেই কিন্তু সেই সুযোগটা, 1 কোটি টাকার ফান্ড কিন্তু 1 কোটি টাকা পাবেন না, কারণ তাদের অনেক সোশ্যাল কজ আছে, সেখানে তাদের পরিযায়ী শ্রমিকদের খাওয়াতে হচ্ছে, গরিবদের খাওয়াতে হচ্ছে, ফলে তারা সেই টাকাটা মানে খরচ করবেন না, ফলে তারা হয়তো একটু কম টাকাতেই পুজো করবেন। তো আজকে কিন্তু 8 লাখ টাকার পুজোর চান্স, 8 লাখ টাকা কিন্তু ইচ্ছে করলে 20 লাখ টাকার সঙ্গে লড়তে পারে। এবার কিন্তু যারা 6 লাখ 7 লাখ 8 লাখে পুজো করছে, তাদের কিন্তু ভালো অ্যাওয়ার্ড দেওয়ার অনেক চান্স আছে। এই নিয়ে আমার এতটাই, মানে এটা নিয়ে বলবো। আচ্ছা, সোমনাথ দা একটা প্রশ্ন করেছেন যে এরকম কি কোনো সময় হয়েছে যে তুমি মারাত্মক খেটে একটি থিম মিউজিক কম্পোজ করলে, তারপর প্যান্ডেলে যখন সেটা বাজলো দেখলে আউটপুট সাউন্ড এফেক্ট একদম লো ক্যাটাগরি সাউন্ড, তখন কি মনে হয়? দেখি পড়ি, সোমনাথ খুব ভালো লেখে তো, একটু চোখে পড়ি। এরকম কি কখনো হয়েছে তুমি মারাত্মক খেটে? অবশ্যই হয়েছে, অবশ্যই হয়েছে, অবশ্যই হয়েছে। এবং আমি আর আর্টিস্টের নাম বলছি না, আর মানে আর্টিস্টের নাম বলে বলছি না, আর্টিস্ট পাঠামি না করলে যারা 40-50 লক্ষ টাকা দিয়ে পুজো করছেন, তারা কি আর সামান্য আর একটু টাকা তারা তো যে সাউন্ডটা লাগিয়েছেন সেই সাউন্ডটা তো বিনা পয়সায় আসছে না। তো হ্যাঁ, হয়েছে ভাই। আমি নাম দিয়েই করেই বলছি, আমি অত্যন্ত বেশ কিছু পুজো এরকম হয়েছে যে যার মানে তারা নিজেরাই পরে মানে শুনে বলছেন এরকম কেন শোনাচ্ছে না। তখন আমি বলেছিলাম যে যে কি করে শোনাবে, ফাইনাল আউটপুটটা তো আর আমার মুখ দিয়ে বেরোচ্ছে না, ওটা স্পিকার দিয়ে বেরোবে। তা আপনি আহুজা স্পিকার লাগিয়েছেন, সেটাও ফাটা। আপনি একটা 60 লক্ষ টাকার পুজো করেছেন, সেখানে আপনি 60,000 টাকাও অডিওতে খরচা করবেন না, হ্যাঁ, হুইচ ইজ 1%। আপনি 1% অডিওতে খরচা করবেন না, আপনি আশা করেন কি করে? সোমনাথ খুব বুদ্ধিমান ছিল, এই সোমনাথ দাস অত্যন্ত মারাত্মক একটি বুদ্ধিমান ছেলে। এনাকে জীবন্ত এই সুশান্ত পুত্রা সোমনাথ দাস, এরকম কয়েকটি মানুষ আছে বলে দুর্গাপুজো আজকে এই জায়গায় পৌঁছেছে ভাই, পরিষ্কার বলছি। অবশ্যই অভিষেক আরেকজন, হ্যাঁ, তো এরকম কয়েকজন আছেন, তারা এদের নিয়ে বলো, এরা সত্যি বুঝতে পারবে মিউজিক তখনই ভালো করা সম্ভব যখন ছোট সাউন্ড হলেও ইট ইজ কোয়ালিটি সাউন্ড। বড় হোক ছোট হোক, ইট হ্যাজ টু বি কোয়ালিটি সাউন্ড এন্ড কোয়ালিটি মিউজিক টুগেদার। আদারওয়াইজ এটাকে কি মনে হয় জানো, তোমাকে আমি পরিষ্কার বলছি ভাই, একজন আর্টিস্টের এতেই বলছি, খুব ভালো করে রান্না করলে একটা খাবার পড়ার পর দেখা গেল মাটিতে পড়ে আছে, সেটাকে মারিয়ে লোকে চলে যাচ্ছে, ঠিক কুকের যা মনে হবে আমার তাই মনে হয়। মানে এতটাই মানে আমার হৃদয়কে বিদীর্ণ করে
যারা শুনতে চান না, যারা জানতে চান না, তার বলেন আমরা 30 বছর এভাবে পুজো করি, 30 বছর তো অডিও ডিজাইন ছিল না। আপনাকে বুঝতে হবে আজকে অডিওর যুগ, এবং আপনারা অডিওর কিচ্ছু জানেন না। যারা জানে তাদের থেকে, সেটা যেই হোক, তাদের থেকে সাজেশন অ্যাডভাইস নিন। হ্যাঁ সোমনাথ, এরকম এরকম প্রচুর হয়েছে, প্রচুর হয়, এবং আমি আশা করতেও পারি এরকম নেক্সট 5 বছর আরো হবে, কিন্তু নর্মালি এখন এটা হয় না। এখন আগে থেকে ওরা আমার বাড়িতে আসেন, ওরা একটা ভালো সাউন্ড শোনেন, শোনার পর আমি তো অনেক আগে শুনিয়ে দিই। আমার তো এরকম হয় না যে ফোন করে দাদা মিউজিক কোথায়, আমার বাড়িতে সে দিনের পর দিন মিটিং হয়, তো তারা তখনই চাই এরকম আমাদের ওখানেও যেন এনে শোনায়, ওরা খুব চেষ্টা করে। এবং যে মানে প্রিকশাস, মানে অধিপক্ষ আর্টিস্ট, তিনি যদি মনে করেন যে তিনি সব জানেন এবং মিউজিকটাও তিনি জানেন, সাউন্ডটাও তিনি, তার লোক আছে, তিনি সেটাও করে দেবেন, সবই করে দেবেন। অডিও খুব মারাত্মক জিনিস ভাই, অডিও ইজ নট লাইট। অডিও কোনো মানে ডাইরেক্ট ফিচার এক্সিস্টেন্স নেই। অডিও করতে গেলে একটা সম্পূর্ণ আলাদা ধরনের বোধপত্তি লাগে, মানে ওটা এমনি হয় না, পাড়ার যাকে একটা লাগিয়ে দিলে হয় না। এটার পেছনে সাউন্ড, এটা পিকিং আপ, এবং আশা করতে পারি নবত্রিধারা বা এইরকম ধরনের পুজোদের সাকসেস থেকে দেখে বাকিরা জানবেন যে একটা 10 লক্ষ টাকার মধ্যে পুজোকে তারা 10 লক্ষ টাকার পুজোকে তারা 15% দে স্পেন্ড অন সাউন্ড অ্যান্ড মিউজিক, এন্ড দ্যাটস হাউ দে, ওরা ওরা এতগুলো অ্যাওয়ার্ড তুলেছিল। তো আপনাদের বুঝতে হবে লাইটের মতো। হ্যাঁ, আমি এক সৈকত বলো, কারণ আমি সৈকত নামটা একদম পছন্দ করি না, সৈকতের খারাপ উনি গেছে ওই সঙ্গে। সোমনাথ দাস পুজো সম্বন্ধে এবং সুশান্ত পোদ্দার যা আলোকপাত করতে পারে, সৈকত দেবের ক্ষমতা নেই যে পুজোতে সেই কথা বলবে। আমি খালি আমার নিজের বিষয় নিয়ে কথা বললাম, এবং আমি সোমনাথ দাসকে বলবো যে ও তো ফোরামের খুব সিনিয়র মেম্বার, ইনফ্যাক্ট ফোরাম ওরাই তৈরি করেছে, পুজোকে এবছর 2 বছরের জন্য অন্তত কমার্শিয়াল করে দেওয়া হোক, টিকিট কেটে ঢোকা হোক, যে টিকিটের একটা অংশ যাবে কোভিড ফান্ডে, একটা অংশ হবে লাগবে, এইভাবেই মানুষকে আপনি ঢুকবেন না কথাটা বলা যায়। এটা যে মুহূর্তে করে দেওয়া হবে, এবং সেটা 5 রকমের ক্যাটাগরি হবে, আইপিএল এ যেভাবে প্লেয়াররা নিজেদের ক্যাটাগরি করে, ক্লাব একমাত্র বড় ক্লাব ছাড়া প্রত্যেকেই নিজের ক্ষমতা অনুযায়ী 10 টাকা কি 20 টাকা টিকিট রাখতে পারবে, এবং টিকিট ছাড়া কেউ ঢুকতে পারবে না। তুমি নিঃসন্দেহে থাকো সৈকত, 70% মানুষ ওই ফ্রি স্যাম্পল খেতে অভ্যস্ত, তারা ওখানে সরে যাবে, কেবলমাত্র পুজো পাগল সোমনাথ দাসেরাই ওখানে ঢুকবে। আজ খুবই ভালো লাগলো কথা বলে, এই কথাগুলো আমার বলবার খুব ইচ্ছেও জীবনে ছিল। আমি জীবনে আমার সঙ্গে কথা বলে মিউজিক নিয়ে কথা কোনোদিনই হয় না। আমি গান বাজনা নিয়ে কথা বলতে একদম পছন্দ করি না, একদম পছন্দ করি না। ইনফ্যাক্ট আমি গান জিনিসটাই পছন্দ করি না, আমি গান বাজনা কোনোটাই পছন্দ করি না। আমি জীবনে খেলোয়াড় হতে চেয়েছিলাম, কি করে হয়ে গেছি জানি না। এই ওদের ভালোবাসা মিউজিক গুলোকে করে দেয়। কিন্তু আজকের আড্ডাতে আমি অন্তত কিছু কথা রাখতে পারলাম, টেকনিক্যাল সাইডের কথা, যেগুলো হয়তো কন্ট্রিবিউট করতে পারে সোমনাথ দাসের মতো মানুষরা কনসিডার করলে, এটা হয়তো রাইট প্ল্যাটফর্মে এরা বলতে পারবে। আমাদেরও খুব ভালো লাগলো সৈকত দা, আপনার থেকে অনেক কিছু জানতে পারলাম আমরা। মানে এই টেকনিক্যাল ব্যাপারগুলো তো সবসময় আমাদের পক্ষে জানা সম্ভব নয়, সেগুলো অনেক নতুন তথ্য আমরা পেলাম। টেকনিক্যাল বিষয়ে না জেনে খালি একটা জিনিস জেনে রেখে দাও, পৃথিবীতে ভালো, যার যেটা কাজ তাকে সেটা করতে দাও। আমি সাউন্ড বুঝি, আমি লাইট বুঝি, আমি এটা বুঝি, সব বুঝতে গেলে সমস্যা ভাই। যে যেটা বুঝতে চায় তাকে তাহলেই কাজটা হয়ে যাবে। সৈকত দাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এতটা সময় আজকে দেওয়ার জন্য। আমাদের অনুষ্ঠান শেষ করার একেবারেই মানে সময় চলে এসেছে। আমরা আজকে দর্শকদের কাছ থেকেও বিদায় নেব, এবং সৈকত দাকেও খুব ধন্যবাদ দিয়ে আজকে অনুষ্ঠান আজকে শেষ করছি। শুভরাত্রি, নমস্কার। শুভরাত্রি, ধন্যবাদ।